হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। উচ্চ মাধ্যমিক 2024-এর যে টেস্ট পেপার সিরিজ আমরা অলরেডি শুরু করে ফেলেছি, তার আজ সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। এবার এখানে আমরা দ্রবণ চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো এবিটিএ টেস্ট পেপারে এসেছে সেই প্রশ্নগুলো আমরা একে একে সলভ করব। যত ধরনের প্রশ্ন আছে এবং তার সাথে যত ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমেই কয়েকটা কথা বলে দিই। তোমরা এর আগের ভিডিওতে অর্থাৎ পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টার নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার এটার পিডিএফগুলো দিলে ভালো হতো। দেখো ভাই, একটা বাস্তব কথা বলছি, আমি যদি পিডিএফটা দিয়ে দিই না, আমি ইচ্ছা করলে দিতে পারবো, কিন্তু আমি যদি পিডিএফটা দিয়ে দিই, তোমাদের মধ্যে বেশিরভাগ জন 80 থেকে 90% জন কিন্তু ভিডিও দেখবে না, টোটাল ভিডিও স্কিপ করে পিডিএফটা ডাউনলোড করে নেবে। এবার তোমাদের জন্য এত খাটনি করে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা যদি ভিডিওই না দেখো, শুধু পিডিএফ ডাউনলোড করে রেখে দাও, তাহলে আমার জন্য সেটা একটা খারাপ বিষয় হয়ে যাচ্ছে। এবার তার উপরে উপরন্তু তোমাদেরও ক্ষতি হবে, কিন্তু শুধু যে আমার ক্ষতি হবে তা না। এবার আমি যখন তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, আগের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো, আমি কিন্তু সেই প্রশ্ন সম্পর্কে আরও অনেক আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আরও অনুরূপ কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি সুন্দর করে ভিডিওতে। এবার তোমরা যদি পুরো ভিডিও না দেখে শুধুমাত্র পিডিএফটা নিয়ে নাও, তাহলে তো আমার এই ভিডিওটা দেওয়ারই কোনো মানে হয় না, বা বোঝানোর সেগুলোর কোনো মানে হয় না। শুধু তো পিডিএফ দিয়ে দিলেই পারতাম, বোঝা গেল কি না? তাও আমি তোমাদের কথা রাখতে একটা জিনিস বলছি, তোমরা বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলোতে 1000 ভিউ যাওয়া মাত্র কিন্তু আমি তারপরে এই পিডিএফ এর লিঙ্ক কিন্তু আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব, ঠিক আছে? প্রচুর শেয়ার করো, 1000 ভিউ হবে তখন কিন্তু কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও তোমরা যদি পিডিএফ না নিয়ে শুধু ভিডিও দেখে ভালো মতো বোঝো, এখানে সব অ্যান্সার ট্যান্সার করে দেওয়া আছে, কিন্তু তোমরা যদি খাতা কলম নিয়ে লেখো বা না লিখতে পারো, ভালো করে ভিডিও পজ করে এখান থেকে যদি পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাও তোমাদের কথা রাখতে বলছি, 1000 ভিউ হয়ে গেলে কিন্তু আমি পিডিএফ এর লিঙ্কগুলো দিয়ে দেবো। প্রতিটা ভিডিওর যখন 1000 করে ভিউ হয়ে যাবে টেস্ট পেপার সিরিজের, সেই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, ফার্স্ট প্রশ্নটা SC4 পেজের। এখানে বলেছে 0.1 মোলার NaCl দ্রবণ এবং 0.1 মোলার গ্লুকোজ দ্রবণ কি আইসোটনিক, ব্যাখ্যা করো। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের অনুরূপ প্রশ্ন আরও আসে, একটু পরে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তোমাকে কি বলেছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলেছে 0.1 মোলার NaCl দ্রবণ আর 0.1 মোলার গ্লুকোজ দ্রবণ কি আইসোটনিক। দেখো, দুটো দ্রবণের গাঢ়ত্ব সেম দিয়েছে, এরা দুজন আইসোটনিক কিনা জিজ্ঞেস করেছে। আইসোটনিক দ্রবণ কাদেরকে বলে? যে সমস্ত দ্রবণের অভিস্রবণ চাপটা একই, তাদেরকে আইসোটনিক দ্রবণ বলে। এবার অভিস্রবণ চাপ তো একটা সংখ্যাগত ধর্ম, তোমাকে বুঝতে হবে যে এই দুটো দ্রবণের মধ্যে দ্রাব কণার সংখ্যা কি একই আছে না আলাদা আছে। যদি দুটো দ্রবণের মধ্যে দ্রাব কণার সংখ্যা সেম থাকে, তাহলে অবশ্যই দ্রবণ দুটো আইসোটনিক হবে। আর যদি দ্রাব কণার সংখ্যা ডিফারেন্ট থাকে, তাহলে কিন্তু আইসোটনিক হবে না। এবার দেখো, NaCl যেটা দিয়েছে, NaCl কিন্তু একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এ কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে Na+ আর Cl- আয়ন। কিন্তু গ্লুকোজ এটা একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, গ্লুকোজ কিন্তু আয়ন হিসেবে ভেঙে যেতে পারে না। তার মানে ব্যাপারটা কি হলো, 0.1 মোলার গ্লুকোজের দ্রবণে যতগুলো গ্লুকোজের অণু থাকবে, মানে যতগুলো কণার সংখ্যা থাকবে এখানে এখানে এই দ্রবণটাতে অ্যাকচুয়ালি কিন্তু কণার সংখ্যা তার দ্বিগুণ হয়ে যাবে, কারণ প্রতিটা NaCl ভেঙে গিয়ে একটা Na+ একটা Cl-, মানে দুটো করে কণা তৈরি করে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এই যে দ্রবণটা নিয়েছো তুমি, সেই দ্রবণের মধ্যে দ্রাব কণার সংখ্যা এই দ্রবণ অপেক্ষা দ্বিগুণ হবে। তার মানে ডেফিনেটলি, যেহেতু অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভর করে, তাই 0.1 মোলার NaCl দ্রবণের অভিস্রবণ চাপও কিন্তু দ্বিগুণ হবে। তাহলে এর অভিস্রবণ চাপটা বেশি হচ্ছে, ওরটা কম হচ্ছে, তাহলে দুটো দ্রবণের অভিস্রবণ চাপ তো সেম হচ্ছে না। এই কারণে দ্রবণ দুটো আইসোটনিক নয়। বোঝা গেল ব্যাপারটা? এটা সুন্দর করে এখানে সাজিয়ে লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। যেটা বললাম ওই ব্যাখ্যাটাই কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। আচ্ছা, এই রকমই প্রশ্ন আরও কি কি রকম ভাবে আসতে পারে। দেখো, তোমাকে এরকম বলতে পারে যে 0.1 মোলার NaCl দ্রবণ এবং 0.1 মোলার গ্লুকোজ দ্রবণের কি স্ফুটনাঙ্ক একই হবে,
বা এই দুটো দ্রবণের কি হিমাঙ্ক একই হবে? সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে তাদের হিমাঙ্ক বা স্ফুটনাঙ্ক কিন্তু এই দুটো দ্রবণের সেম হবে না। বোঝা গেল কিনা? যদি তোমাকে স্ফুটনাঙ্কের কথা বলি, 0.1 মোলার NaCl দ্রবণের স্ফুটনাঙ্কটা বেশি হবে, কারণ আমরা জানি স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম, মানে কতটা স্ফুটনাঙ্ক বাড়ছে সেটা একটা সংখ্যাগত ধর্ম। দ্রাব কণার সংখ্যা যদি বেশি থাকে স্ফুটনাঙ্কের উন্নয়নটাও বেশি হবে, সে কারণে এই দ্রবণটার স্ফুটনাঙ্ক উন্নয়ন বেশি হবে, এক কথায় স্ফুটনাঙ্কটা বেশি হবে। আর হিমাঙ্কের অবনমন সেটাও একটা সংখ্যাগত ধর্ম, মানে এই দ্রবণের হিমাঙ্কটা ওই দ্রবণের থেকে কম হবে, অবনমনটা বেশি হবে। অবনমন বেশি মানে বেশি কমবে, তার মানে এই দ্রবণের হিমাঙ্কটা ওই দ্রবণের হিমাঙ্কের থেকে কম হবে। একইভাবে ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। বোঝা গেছে? এরপরে নেক্সট প্রশ্ন বলেছে, শুষ্ক কিশমিশ দানাকে জলে রাখলে ধীরে ধীরে ফুলে ওঠে, কিন্তু চিনির গাঢ় দ্রবণকে রাখলে দানাটি চুপসে যায় কেন? দেখো, এটা তোমরা অনেকেই জানো, অভিস্রবণ প্রক্রিয়া। জেনারেলি অভিস্রবণ প্রক্রিয়াটা হয় কি, নিম্ন গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণে দ্রাবকের প্রবাহ হয়, তাই না? আর মাঝখানে থাকে অর্ধবেদ্য পর্দা। এবার কিশমিশে যে আবরণটা রয়েছে সেটা একটা অর্ধবেদ্য পর্দার মতো কাজ করে। এবার শুষ্ক কিশমিশ যদি আমরা নিই, তার ভেতরের যে রসটা থাকে বা ভেতরে যে দ্রবণটা থাকে তার গাঢ়ত্ব বেশি থাকে জলের তুলনায়। এবার জলের মধ্যে তুমি যদি রাখো, জলের গাঢ়ত্ব কম, আর কিশমিশের পর্দাটা অর্ধবেদ্য পর্দা, আর কিশমিশের ভেতরের দিকে যে দ্রবণটা আছে তার গাঢ়ত্ব বেশি, তাহলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে দ্রাবকের প্রবাহ হবে, মানে জলটা অর্ধবেদ্য পর্দা ভেদ করে কিশমিশের ভেতরে ঢুকে যাবে। বোঝা গেছে কিনা? এইভাবে কিশমিশটা ফুলে উঠবে। যেটার গাঢ়ত্ব কম সেটাকে আমরা বলি হাইপোটনিক দ্রবণ, আর যার গাঢ়ত্ব বেশি তাকে বলি আমরা হাইপারটনিক দ্রবণ। অর্থাৎ হাইপোটনিক দ্রবণ থেকে হাইপারটনিক দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ ঘটছে। ঠিক আছে, ওই জন্য কিশমিশটা ফুলে যাচ্ছে। কিন্তু চিনির গাঢ় দ্রবণে রাখলে দানাটি আবার চুপসে যায় কেন? দেখো, চিনির যদি গাঢ় দ্রবণে রাখি, এবার ওই কিশমিশের ভেতরে যে তরলটা আছে তার গাঢ়ত্বের থেকে চিনির গাঢ় দ্রবণের গাঢ়ত্ব বেশি হয়ে গেল। তার মানে কি, চিনির ভেতরের দ্রবণ থেকে বা দ্রাবকটা আস্তে আস্তে অর্ধবেদ্য পর্দা ভেদ করে চিনির গাঢ় দ্রবণের মধ্যে চলে যাবে। কিশমিশের ভেতরের দ্রবণ থেকে ওই যে কিশমিশের ভেতরে যে দ্রবণটা আছে তার গাঢ়ত্ব যেহেতু কম, সেটা ওই কিশমিশের অর্ধবেদ্য পর্দাটা ভেদ করে বাইরের দিকে চলে আসবে চিনির গাঢ় দ্রবণের দিকে, মানে হাইপোটনিক দ্রবণ থেকে হাইপারটনিক দ্রবণের দিকে চলে আসবে। এইভাবে আস্তে আস্তে কিশমিশটা চুপসে যাবে। বোঝা গেল কিনা ব্যাপারটা? ওটা এখানে সুন্দর করে লিখে দিয়েছি, এখান থেকে একটু পড়ে নেবে। এবার পরের প্রশ্নটা দেখো, বলেছে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ার জন্য অর্ধবেদ্য পর্দা তৈরিতে ব্যবহৃত হয় এমন একটি পদার্থের উদাহরণ দাও। দেখো, তোমরা জানো বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায়, যেমন ওই যে সমুদ্রের লবণাক্ত জল থেকে লবণমুক্ত জল তৈরি করা হয় বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায়, তো এখানে একটা অর্ধবেদ্য পর্দা ব্যবহার করা, এরকম একটা অর্ধবেদ্য পর্দা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেট। একটাই চেয়েছে, একটা উদাহরণ দিলেই হবে, সেলুলোজ অ্যাসিটেট। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে, একটা অঙ্ক দিয়েছে, বলেছে 18 গ্রাম গ্লুকোজের সংকেত বলে দিয়েছে 1 কেজি জলে দ্রবীভূত করলে 1 ATM চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে বলেছে, জলের কেবি এর মান বলে দিয়েছে, আর পরম উষ্ণতার মানটাও বলে দিয়েছে। ঠিক আছে, খুবই সহজ। প্রথমে দেখো কি কি বলে দিয়েছে একটু লিখে নি। 18 গ্রাম গ্লুকোজ আর 1 কেজি জল। দেখো, গ্লুকোজটা দ্রাবের ভরকে সবসময় আমরা W2 দিয়ে লিখি, ঠিক আছে? যেগুলোতে সাবস্ক্রিপ্টে 2 দিব সেটা মানে বুঝবে দ্রাবের, আর সাবস্ক্রিপ্টে 1 দিলে সেটা মানে বুঝবে দ্রাবকের। ঠিক আছে, তাহলে দ্রাবের ভর এখানে যেটার পরিমাণ কম গ্লুকোজ সেটাই দ্রাব, 18 গ্রাম বলেছে, 18 গ্রাম লিখে দিলাম। আর দ্রাবের বা দ্রাবকের ভরটা গ্রাম এককেই লিখবে সবসময়। ঠিক আছে, আর 1 কেজি জল বলেছে, মানে জলটা তো দ্রাবকের ভরকে W1 দিয়ে লিখবো। কেজিটাকে গ্রামে নিয়ে যাবো, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে গ্রাম এককে লিখবে 1000 গ্রাম। ঠিক আছে, লিখলাম। চাপটা বলেছে 1 ATM, এখানে চাপ লাগবে কি লাগবে না সেটা পরের বিষয়, পরে আসছি। স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। কেবি এর মানটা বলে দিয়েছে 0.52 কেলভিন কেজি পার মোল। পরম উষ্ণতার মান বলে দিয়েছে, ঠিক আছে, 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার দেখো আমরা মানটা নির্ণয় করি। আমরা জানি স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত যে রাউল্টের সূত্রটা আছে তার গাণিতিক রূপটা যদি লিখি, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি স্মল এম, তাই না? ডেল্টা টিবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, টিবি ড্যাশ মাইনাস টিবি, যেখানে টিবি ড্যাশটা হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক আর টিবিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। দ্রবণের স্ফুটনাঙ্কটা বেশি হবে, দ্রাবকেরটা কম হবে, বড় থেকে ছোটটা বিয়োগ। এটা সমান সমান কেবি ইন্টু, এই যে মোলালিটিটাকে যদি ভাঙি আমরা এইভাবে লিখতে পারি W2/M2 ইন্টু W1 ইন্টু 1000।
এখানে কোন রাশিটা কি, এই যে যেগুলোর সাবস্ক্রিপ্টে 2 লেখা আছে এগুলো কিন্তু দ্রাবের, আর যেগুলো সাবস্ক্রিপ্টে 1 লেখা আছে এটা মানে দ্রাবকের। W2 মানে দ্রাবের ভর, W1 মানে দ্রাবকের ভর, M2 এটা দ্রাবের, দ্রাবের M মলিকুলার মাস আণবিক ভর, ঠিক আছে, M2টা হচ্ছে দ্রাবের আণবিক ভর। এবার দেখো, এবার যদি আমরা মানগুলো বসাই, এবার তাহলে কি কি মান বসবে দেখো। টিবি ড্যাশ মানে দ্রবণের স্ফুটনাঙ্ক, তোমাকে দ্রবণেরই স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে, মানে টিবি ড্যাশের মান নির্ণয় করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্কটা বের করতে বলেছে, এটার মানই বের করব। টিবিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, এখানে দ্রাবকটাকে জল, জলের স্ফুটনাঙ্ক কত, বিশুদ্ধ দ্রাবক জল, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে নিয়ে চলে যাও তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তোমাকে এখানে বলেছে পরম উষ্ণতার মান 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি এটাকে যদি কেলভিনে রূপান্তরিত করো তার মানে 100 প্লাস, আমরা জানি সাধারণত সেন্টিগ্রেড থেকে কেলভিনে করলে 273 যোগ করতে হয়, 273 যদি পরম উষ্ণতা ধরে নিই 273 যোগ করতে হবে। পরম উষ্ণতার মানটা এখানে বলে দিয়েছে 273.15, তাহলে ওটাই যোগ করো, 273.15 এত, তাহলে কেলভিন হয়ে যাবে। তাহলে এটার মানটা বেরালো 373.15 কেলভিন। তাহলে এই মানটা বসিয়ে দাও, 373.15 এত কেলভিন। কেবি এর মানটা বলে দিয়েছে 0.52 ইন্টু, এবার বাকি মানগুলো বসাও। W2 এর মান বলেছে 18। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবে যে W2 আর W1 এটাকে গ্রাম এককে বসাবে, কিন্তু যদি কেজি বা অন্য কোনো একক দেওয়া থাকে আগে গ্রামে রূপান্তরিত করবে, গ্রাম এককে মানটা বসাবে। 18 ইন্টু ওপরে 1000 আছে, নিচে M2 দ্রাবের আণবিক ভর, এখানে দ্রাবটা কে বলতো, দ্রাবটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর নির্ণয় করো। গ্লুকোজের আণবিক সংকেত বলে দিয়েছে C6H12O6, কার্বন 12 করে, কার্বনের পারমাণবিক ভর 12, এরকম 6টা আছে, 6 ইন্টু 12, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 করে, এরকম 12 জন আছে, 1 ইন্টু 12, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 করে, 16 ইন্টু 6। এবার টোটালটা যোগ করলে তোমার 180 বেরাবে, দেখবে। এই গ্লুকোজের আণবিক ভরটা মনে রাখবে, গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া এগুলো মনে রাখবে, এগুলো দিয়ে প্রশ্ন বেশি আসে, তাহলে নতুন করে তোমাকে বের করতে হয় না। তাহলে এটা 180 বসিয়ে দিলাম, ইন্টু W1 দ্রাবের ভর, দ্রাবের ভর বলেছে 1000 গ্রাম, 1 কেজি বলেছিল, ওটাকে গ্রামে কনভার্ট করে নিয়েছে 1000 গ্রাম। এখানে বেশ কিছু কাটাকুটি যাবে, কাটাকুটিগুলো করে নিই। এই 1000 সাথে এই 1000 কেটে গেল, আর এটা 10 দিয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি টিবি ড্যাশের মানটা ক্যালকুলেট করে নির্ণয় করো। তাহলে বাম দিকে আছে টিবি ড্যাশ মাইনাস 373.15, এই টোটালটা ক্যালকুলেট যদি করি 0.52কে 10 দিয়ে ভাগ হচ্ছে, তাই না, তাহলে 0.052। তাহলে এটাকে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে টিবি ড্যাশের মানটা কত বেরাচ্ছে, টিবি ড্যাশ এদিকে আসলে যোগ হয়ে যাবে, তাহলে মানটা বেরাচ্ছে 373.202 এত কেলভিন। এটা কেলভিনে আছে, এটাকে তুমি সেন্টিগ্রেডে নিয়ে চলে যেতে পারো। তাহলে সেন্টিগ্রেডে নিয়ে চলে গেলে আবার এটা থেকে পরম উষ্ণতার মানটা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে দাও 20। আচ্ছা থামো, একটু যোগ বিয়োগটা ক্যালকুলেটারে ঠিকঠাক করে নি। ওইদিকে 373.15 প্লাস 0.052, এটা থেকে যদি আমরা বিয়োগ করি 273.15, 373.202 মাইনাস 273.15, তাহলে মানটা বেরাচ্ছে এটা থেকে 273.15, এটা যদি বিয়োগ করি তাহলে সেন্টিগ্রেডে চলে আসবে, তাহলে মানটা বেরাচ্ছে 100.052 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে কি পেয়ে গেলাম আমরা, দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্কটা পেয়ে গেছি। তুমি এটাকে কেলভিনেও রাখতে পারতে, হ্যাঁ, তুমি যেটা বের করেছিলে যে এখানে, তুমি চাইলে এইভাবেও রাখতে পারতে, অত ঝামেলা না করে এইভাবেও রেখে দিতে পারতে, এটাও অ্যান্সার। কিন্তু তোমাকে যদি না বলে যে উষ্ণতাকে সেন্টিগ্রেড এককে নির্ণয় করো, তুমি এইভাবে রেখে দিতে পারতে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কি না? অথবা তুমি এটার সাথে এটা থেকে পরম উষ্ণতা বিয়োগ করে এটা করতে পারতো। এবার একটা কথা শুনে নাও, পরম উষ্ণতার মান যদি পার্টিকুলার বলে দেয়
তাহলে ওটা ধরে করবে, আর যদি না বলে দেয় তাহলে নর্মালি তুমি 273 ধরে করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি যেমন ধরো এটা যদি না বলে দিত 273.15 মানটা যদি না বলতো, তাহলে যেটা বেরিয়েছে এটা থেকে জাস্ট আমরা 273 বিয়োগ করে দিতাম, তাহলে ফাইনাল অ্যান্সারটা সেক্ষেত্রে বেরাতো 100.202 এত ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে কিনা? তো ঠিক আছে, আশা করছি বোঝা গেছে ব্যাপারটা। এর পরেরটা বলেছে দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম, সেটা তুমি কি করে ব্যাখ্যা করবে? খুবই সহজ। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম মানে কি, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা শুধুমাত্র দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভর করছে, দ্রাবটা কোন দ্রাব আছে বা দ্রাবের প্রকৃতি কি সেটার উপরে নির্ভর করছে না। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে দেখাবে? তুমি ধরো দুটো পাত্রতে সমপরিমাণ দ্রবণ নিলে, একটাতে নিলে ধরো 0.1 মোলার গ্লুকোজ আর আরেকটাতে নিলে 0.1 মোলার ইউরিয়া, দিয়ে তুমি দুটো দ্রবণেরই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান নির্ণয় করলে, তুমি দেখতে পাবে যে দুটো দ্রবণেরই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান একই, যদিও দুটো পাত্রতে তুমি আলাদা আলাদা দ্রবণ নিয়েছো, তবুও বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান একই বেরালো। কেন একই বেরালো? কারণ তুমি দুটোতে 0.1 মোলার দ্রবণই নিয়েছো, যদিও দুটোতে দ্রাব ভিন্ন ছিল, কিন্তু 0.1 মোলার দ্রবণ নিয়েছো দুটোতে। তার মানে দুটো দ্রবণে দ্রাব কণার সংখ্যা সেম আছে, ওই কারণেই কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটাও সেম বেরিয়েছে। এটা তারা প্রমাণিত হয় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রাবের প্রকৃতি, মানে দ্রাবটা কি আছে তার উপরে নির্ভর করছে না, শুধুমাত্র দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভর করছে, অর্থাৎ এটি একটি সংখ্যাগত ধর্ম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা সুন্দর করে গুছিয়ে লেখা আছে, এখান থেকে একটু দেখে নিবে। তারপরে বলেছে হিমাঙ্ক অবনমন ধ্রুবক কেএফ এর একক কি? দেখো এটা হচ্ছে কেলভিন কেজি পার মোল, অথবা ধরো কেবি এর এককও বলতে পারতো, যে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক কি, ওটাও সেম হবে, কেলভিন কেজি পার মোল। এরপরে একটা অঙ্ক আছে বেশ ভালো, বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.002 মোলার কেসিএল এর জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলেছে, কেসিএল এর বিয়োজন মাত্রা বলে দিয়েছে 90%। ঠিক আছে, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে করবে এগুলো, হ্যাঁ, আর ক্যালকুলেটর নিয়ে বসবে। আমিও ক্যালকুলেটর নিয়ে বসেছি, যেখানে যেখানে ক্যালকুলেট করতে প্রয়োজন পড়ছে ক্যালকুলেট করে তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশনটা চেক করে নিবে। দেখো বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত মোলার কেসিএল এর জলীয় দ্রবণ। ঠিক আছে, যা যা বলেছে আগে লিখে দিচ্ছি। আর তোমাকে অভিস্রবণ চাপ নির্ণয় করতে বলেছে। দেখো অভিস্রবণ চাপ নির্ণয় সংক্রান্ত ভ্যান টপের সূত্রটা কি আছে, পাই ইকুয়ালস টু CRT। এবার শোনো, যদি দ্রাবটা তড়িৎ অবিশ্লেষ্য বা অসংযোজিত হয়, যেমন ধরো ইউরিয়া বা গ্লুকোজ এগুলো দিয়েছে বা সুক্রোজ, সেক্ষেত্রে কিন্তু এই নর্মাল সমীকরণটা ইউজ করলেই হবে। আর যদি দ্রাবটা বিয়োজিত বা সংযোজিত হয়, সেক্ষেত্রে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম পড়েছো তোমরা, এখানে কিন্তু একটা ভ্যান টপ গুণক চলে আসবে আই, পাই ইকুয়ালস টু আই ইন্টু CRT। এই সমীকরণটা আমরা ইউজ করব। যদি গ্লুকোজ সুক্রোজ বা ইউরিয়া থাকে, অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য বা তড়িৎ অসংযোজিত কিছু থাকে, তাদের ক্ষেত্রে আয়ের মানটা 1 হয়ে যায়, তাই তাদের ক্ষেত্রে সেই সমীকরণের আইটা না লিখলেও হয়, পাই ইকুয়ালস টু শুধু CRT লিখে দিলেই হবে, কিন্তু এক্ষেত্রে আই ইন্টু CRT এটা লিখতে হবে। তাহলে এখানে দেখো তোমাকে এই যে আয়ের মানটা ভ্যান টপ গুণক, তার মানটা কিন্তু বলে দেয়নি, সেটাও বের করতে পারবো, এই যে বিয়োজন মাত্রা বলেছে ওটাকে ইউজ করে। আচ্ছা কি কি মান বলে দিয়েছে ওটা আগে লিখে দিই। টেম্পারেচার বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে নিয়ে চলে যাও, 273 যোগ করো, তাহলে 300 কেলভিন পেয়ে গেলাম আমরা। মোলার 0.002 মোলার বলে দিয়েছে। দেখো এখানে যে সি আছে, সিটা গারত্ব, কনসেন্ট্রেশন, এই সিটাই কিন্তু অ্যাকচুয়ালি মোলার গারত্ব বা মোলারিটি। তাহলে এর মানটা বলেছে 0.002 মোলার। ঠিক আছে, মোলার মানে আর কিছুই না, মোল পার লিটার। ঠিক আছে, মোলারিটি, মোল পার লিটার। অভিস্রবণ চাপের মান নির্ণয় করতে বলেছে, পায়ের মান। বিয়োজন মাত্রা 90% বলেছে, বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে লিখি, এটার মান বলে দিয়েছে 90%। দেখো আমরা জানি বিয়োজন মাত্রা আর ভ্যান টপ গুণকের মধ্যে সম্পর্ক আছে আলফা ইকুয়ালস টু I-1 বাই N-1, তাই না? এই যে বিয়োজন মাত্রা যেটা পার্সেন্টেজে দেওয়া আছে, ওটা পার্সেন্টেজ থেকে নর্মাল দশমিকে নিয়ে যাও, তাহলে পার্সেন্টেজ সিম্বল তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয় জানি, তাহলে এটাকে যদি 100 দিয়ে ভাগ করি মানটা বেরোবে 0.9, তাহলে আলফার মান 0.9 বসাও। আয়ের মান জানি না, বের করব। এই যে এখানে যে এনটা আছে, এনটা অ্যাকচুয়ালি কি, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দিয়েছে সেটা বিয়োজিত হয়ে কটা কণা তৈরি করছে সেটা। দেখো KCl দিয়েছে, KCl কে যদি আমরা ভাঙি, এটা বিয়োজিত হয়ে কটা কণা তৈরি করবে, একটা K প্লাস আর একটা Cl মাইনাস, দুটি কণা, তার মানে এন এর মান হচ্ছে 2। তাহলে এখানে এন এর মান বসিয়ে দাও 2, 2 - 1,
তাহলে এখান থেকে আয়ের মানটা ক্যালকুলেট করো। তাহলে আই মাইনাস ওয়ান ইকোয়ালস টু বেরাচ্ছে 0.9, এখানে তো নিচে 1 হয়ে যাচ্ছে, অতএব আয়ের মানটা বেরালো 1.9। তাহলে ভ্যান টপ গুণকের মানটা বেরিয়ে গেল 1.9। ঠিক আছে, তাহলে 1.9 এটা বসিয়ে দাও। ভ্যান টপ গুণক এটার কোনো একক নেই। সি মোলার গারত্ব কত বলেছে? 0.002, এটা বলেছে মোল পার লিটার। আর এর মান, আর এর তো বেশ কয়েকটা মান আছে, কোন মানটা বসাবো? দেখো চাপ সংক্রান্ত যে মানটা আছে, এটিএম দিয়ে যে মানটা আছে, সেটা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই মানটা বসবে। আর টেম্পারেচার তো বলে দিয়েছে তোমাকে 300 কেলভিন। দেখো তো ইউনিট কি কি ক্যান্সেল আউট হচ্ছে সেটা আগে দেখো। এখানে দেখো কেলভিন পার কেলভিন কেটে গেল, মোল পার মোল কেটে গেল, লিটার ইনভার্স কেটে গেল। ফাইনাল অ্যান্সারটা তাহলে এটিএম এ বেরাবে, শুধুমাত্র এটিএম বেঁচে আছে। টোটালটা তাহলে গুনটুন করো, কত আছে? 1.9 ইন্টু 0.002 ইন্টু 0.082 ইন্টু 300, তাহলে মানটা বেরালো হচ্ছে পাই ইকুয়ালস টু 0.09348 এত এটিএম। তাহলে এটাই অ্যান্সার, দ্রবণের অবিশ্রবণ চাপ। ঠিক আছে, 0.09348 এত এটিএম হয়ে গেল এটা। আচ্ছা, এরপরের প্রশ্নটাও বেশ সহজ প্রশ্ন। বলেছে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটি এর পরিবর্তে মোলালিটি কেন ব্যবহার করে? দেখো তোমরা জানো মোলালিটি এককটাও কিন্তু উষ্ণতার উপরে নির্ভর করে না। আর স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন এগুলোতে তো টেম্পারেচারে চেঞ্জ হতে আছে না, তার ফলে যদি আমরা মোলালিটির পরিবর্তে মোলারিটি ব্যবহার করতাম, মোলারিটির মান কিন্তু উষ্ণতার মানের সাথে পরিবর্তিত হয়। তার মানে কি ওই গারত্বের এককটা, গারত্বের মানটা চেঞ্জ হয়ে যেত, তাহলে ক্যালকুলেশনে আমাদের অনেক সমস্যা দাঁড়াতো। ওই জন্য মোলারিটি না ব্যবহার করে মোলালিটি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটার উত্তরটা কিভাবে লিখবে? যেহেতু মোলারিটি এককটি উষ্ণতার উপর নির্ভরশীল, তাই উষ্ণতা পরিবর্তনে মোলারিটির মান পরিবর্তিত হয়। ঠিক আছে, তাই উষ্ণতা পরিবর্তনে মোলারিটির মান পরিবর্তিত হয়, তাই উষ্ণতা পরিবর্তনে মোলারিটির মান পরিবর্তিত হয়। কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়, মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয়। আচ্ছা, আর জায়গা নেই এখানে, আমি বলে দিচ্ছি এরপরে কি লিখবে। কিন্তু মোলালিটি উষ্ণতার উপরে নির্ভরশীল নয়, তাই উষ্ণতা পরিবর্তনে মোলালিটির কোনো পরিবর্তন হয় না। এই কারণে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন বা হিমাঙ্ক অবনমন পরিমাপের পরীক্ষায় মোলারিটির পরিবর্তে মোলালিটি এককটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এটুকু তোমরা নিজেরা কমপ্লিট করে নেবে, বলে দিলাম। এরপরে একটা অঙ্ক দিয়েছে বেশ সহজ, দেখো কি বলেছে। 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে আণবিক ভর বলে দিয়েছে 122, 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় এত। দ্রবণে বেঞ্জোইক অ্যাসিডের সংযোজন মাত্রা বের করতে বলেছে। দেখো আমরা হিমাঙ্ক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা জানি না, ডেল্টা টিএফ ইকুয়ালস টু কে এফ ইন্টু স্মল এম, এটা জানি আমরা। এবার একটা জিনিস দেখো ভালো করে, তোমাকে এখানে বলে দিয়েছে সংযোজন মাত্রা কত, তার মানে দ্রাবটা নিশ্চয়ই সংযোজিত হয়েছে। এবার এই সূত্রটা কখন ইউজ করব? যখন দ্রাবটা অসংযোজিত বা অবিয়োজিত, মানে বিয়োজিত হয় না বা সংযোজিত হয় না, তখন। আর যখন দ্রাবটা সংযোজিত বা বিয়োজিত হয়, তার মানে সেক্ষেত্রে কিন্তু ভ্যান টপ গুণক চলে আসবে, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। তাহলে এখানে আমরা আই গুণ করে দিব, তাহলে ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু স্মল এম। ঠিক আছে, এই সূত্রটা আমাদেরকে ইউজ করতে হবে।
তো এইটাকে যদি আমরা আবার ভেঙে লিখি, যেহেতু স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল্টা টিএফ, এটা আমরা লিখতে পারি এটা সমান সমান টিএফ মাইনাস টিএফ ড্যাশ। টিএফটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, আর টিএফ ড্যাশটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। যেহেতু দ্রবণের হিমাঙ্কটা কমে যায়, মানে সেটা থেকে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কটা বেশি, তাই বড়টা থেকে ছোটটা বিয়োগ, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। ঠিক আছে, এটা সমান সমান ভ্যান টপ গুণক আই ইন্টু কে এফ ইন্টু এই মোলালিটি, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি লিখতে পারি, ডাব্লু টু ইন্টু 1000 ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান। এটা এবার কি কি ইনফরমেশন বলে দিয়েছি দেখো, 2 গ্রাম বেঞ্জোইক অ্যাসিডকে 25 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। তাহলে এখানে দ্রাবটা যার পরিমাণ কম আছে বেঞ্জোইক অ্যাসিড, এর ভর কত, 2 গ্রাম। ভরকে ডাব্লু দিয়ে লিখি, আর দ্রাবের তাহলে সাবস্ক্রিপ্টে 2 দিব, দ্রাবের বললে 2, দ্রাবকের বললে 1। তাহলে ডাব্লু টু এর মান হচ্ছে 2 গ্রাম, আর ডাব্লু ওয়ান দ্রাবকের ভর বলে দিয়েছে 25 গ্রাম। ঠিক আছে, দুটোই গ্রাম এককে আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে যে এম টুটা আছে না, এটা দ্রাবের আণবিক ভর। দ্রাবটাকে বেঞ্জোইক অ্যাসিড, তার আণবিক ভর এম সমান সমান 122 বলে দিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এম টু এর মানটা বলে দিয়েছে তোমাকে 122, বসিয়ে দিলাম। হিমাঙ্কের অবনমন বলে দিয়েছে, হিমাঙ্কের অবনমন মানে অ্যাকচুয়ালি তোমাকে এই যে ডেল্টা টিএফ এর মানটাই বলে দিয়েছে, তাহলে এটাকে আর ভাঙার কোনো দরকারই নেই, এটাকে ডেল্টা টিএফ আকারেই রেখে দিচ্ছি। তাহলে ওর মানই বলে দিয়েছে তোমাকে ডেল্টা টিএফ, এটা সমান সমান 1.62 কেলভিন। এই যখনই হিমাঙ্কের অবনমন বলুক, স্ফুটনাঙ্কের উন্নয়ন, এটা কেলভিনে বলুক বা সেলসিয়াসে বলুক, সরাসরি মানটা বসিয়ে দিবে ওখানে, কারণ এর মান কেলভিনেও যা হবে সেলসিয়াসেও তাই হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কিন্তু বলেছে এরপরে কি বলেছে, দ্রবণে বেঞ্জোইক অ্যাসিডের সংযোজন মাত্রা নির্ণয় করো। দেখো সংযোজন মাত্রা বা বিয়োজন মাত্রা, সেটাকে আমরা আলফা সিম্বল দিয়ে লিখি, এটার মানটা বের করতে বলেছে। এবার সংযোজন মাত্রার ক্ষেত্রে ভ্যান টপ গুণক আই আর আলফার মধ্যে সম্পর্কটা কি, সেটা হচ্ছে আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। এটা হচ্ছে যেখানে আলফাটা সংযোজন মাত্রা, আর এই যে আইটা ভ্যান টপ গুণক, আর এখানে যে এনটা আছে না, এই এনটা হচ্ছে কটা অণু সংযোজিত হচ্ছে হয়ে একটা অণু তৈরি করছে তার মান। এটার সাথে আগের অঙ্কটার একটু ডিফারেন্স আছে, আমি বলে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শোনো। এখানে যে সমীকরণটা আমরা ইউজ করেছি আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, এখানে আলফাটা কিন্তু সংযোজন মাত্রা নয়, এটা আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এখানে যে আলফাটা আছে এই আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। আইটা তো ভ্যান টপ গুণক, এই যে এখানে যে এনটা আছে, এবার বিয়োজন মাত্রাতে যে এনটা থাকবে সেটা হচ্ছে বিয়োজিত হয়ে কটা কণা তৈরি করছে, যেমন একটা কে প্লাস একটা সিএল মাইনাস দুটো তৈরি করলো, ওই জন্য এন এর মান 2। এবার এখানে যখন সংযোজনের কথা আসবে, সংযোজন মাত্রা, তখন আলফাটাকে ধরো সংযোজন মাত্রা বলছি, এবার সংযোজন মাত্রা। আইটা তো ভ্যান টপ গুণক, ওটা তো বললাম। এবার এখানে যে এনটা আছে এটা হচ্ছে কটা অণু সংযোজিত হচ্ছে সে তার মান। এনটা যেটা আছে সেটা হচ্ছে কটি অণু সংযোজিত হয়ে একটি অণু তৈরি করছে, কটি অণু সংযোজিত হচ্ছে বা সংযোজিত হয়ে একটি অণু তৈরি করছে সেটা। এবার এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো তোমাকে সংযোজন মাত্রা কত সেটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। এবার এখান থেকে সংযোজন মাত্রা নির্ণয় করব, তো তার আগে এখান থেকে আমরা আগে ভ্যান টপ গুণকের মানটা নির্ণয় করতে হবে, নাহলে তো এখানে ভ্যান টপ গুণকের মানটা অজানা থেকে গেল না। তাহলে এখানে সব মান বসিয়ে আগে এখান থেকে আমরা আয়ের মানটা নির্ণয় করে ফেলি, তারপরে দেখছি কি করা যায়। দেখো এরপরে ডেল্টা টিএফ এর মান তোমাকে বলে দিয়েছে 1.62 ইকুয়ালস টু আই ইন্টু কে এফ এর মান কত বলেছে 4.9, ডাব্লু টু দ্রাবের ভর কত বলেছে 2 গ্রাম, এটা 1000, এম টুটা কত বলেছে 122 ইন্টু ডাব্লু ওয়ান কত বলেছে 25। এখান থেকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আয়ের মানটা বের করো, ঠিক আছে। ক্যালকুলেটার নিয়ে বসেছো নিশ্চয়ই, ক্যালকুলেট করো, তাড়াতাড়ি করো। তাহলে এদিকে হচ্ছে 1.62 ইন্টু 122 ইন্টু 25 ডিভাইডেড বাই 4.9 ইন্টু 2 ইন্টু 1000, তাহলে মানটা বেরালো হচ্ছে 0.50418, ঠিক আছে। এটা বেরালো ভ্যান টপ গুণকের মান, ঠিক আছে। এবার এই ভ্যান টপ গুণকের মানকে কাজে লাগিয়ে আমাদেরকে এই আলফা সংযোজন মাত্রার মানটা বের করতে হবে। দেখো কিভাবে বের করব,
এবার আলফা সমান সমান আবার হচ্ছে i-1/1/n-1। এখানে n এর মানটা যেটা আছে সেটা বসাবো কি, এবার একটু ভালো করে মন দিয়ে শোনো। বেনজোইক অ্যাসিডকে যখন বেনজিনের মধ্যে দিব, বেনজোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড যদি বলে এভাবে, সেটা কিন্তু দুটি অণু সংযোজিত হয়, দুটি অণু সংযোজিত হয়ে একটি অণু তৈরি করে, দুটি অণু সংযোজিত হয়ে একটি অণু তৈরি করে, একটি অণু তৈরি করে। এখানে যে এনটা বললাম, এনটা হচ্ছে কটি অণু সংযোজিত হচ্ছে, তাহলে দুটি অণু সংযোজিত হচ্ছে, তার মানে এন এর মান হচ্ছে 1। এটা ভালো করে মনে রাখবে। সরি এন এর মানে 1 কেন বলছি, 2। দুটি অণু সংযোজিত হচ্ছে, তাই এন এর মান 2। এটা ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? বেনজোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয়, দুটি অণু সংযোজিত হয়ে একটি অণু তৈরি করে, তাই সংযোজিত হওয়া অণুর সংখ্যা যেটা এন, সেটা হচ্ছে 2। আর যখন বিয়োজন মাত্রার প্রশ্ন আসবে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা আসবে, সেক্ষেত্রে এনটা হচ্ছে একটা বিয়োজিত হয়ে কটা তৈরি করছে, কটা আয়ন তৈরি করছে সেটা। যেমন আগেরটার ক্ষেত্রে 2টো আয়ন তৈরি করেছিল, তাই 2 হলো। এখানে উল্টোটা, মানে কজন সংযোজিত হয়ে একটা তৈরি করছে, 2জন সংযোজিত হয়ে, তাই এন এর মান 2। বোঝা গেছে? তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে আয়ের মানটা বেরিয়েছিল 0.50418 -1 1/2 -1। তাহলে এটা ক্যালকুলেট যদি করি, ওপরে বেরাচ্ছে তাহলে -0.4958, আর নিচে তো এটা 0.5 হয়ে যাবে, -1 মানে -0.5। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এটাকে ভাগ করো। ভাগফলটা বেরাচ্ছে 0.9916 এটা। তাহলে এটাকে পার্সেন্টেজে নিয়ে যাও, তাহলে 100 দিয়ে গুণ হবে, মানে 99.16%। আচ্ছা, এই প্রশ্নটার উত্তরও বোধহয় বইতে ভুল দেওয়া আছে, বইতে বোধহয় এটা সংযোজন মাত্রা 2 দেওয়া আছে। বোঝা গেছে? সংযোজন মাত্রা 2 দেওয়া আছে, তো সেটা ভুল দেওয়া আছে, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, ওটা একটু কারেকশন করে নিও। বেশ কিছু জায়গায় ভুল দেওয়া আছে, কিন্তু আরেকটা অঙ্কতে দেখলাম উত্তরটা ভুল দেওয়া আছে, এটাই অ্যান্সার হবে। ওরকম মিস্টেক অনেক জায়গায় আছে, হ্যাঁ, ওগুলো একটু কারেকশন করে নিও। তাহলে এটা অ্যান্সার বেরোলো। এরপরে বলেছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্রগুলি লেখো। দেখো বইতে আছে এটা, আমি তাও এখানে লিখে রেখেছি, যাতে পরবর্তীকালে যখন পিডিএফ দিব তোমাদের এখানে পেয়ে যাও। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার বলছি, তোমরা প্রচুর শেয়ার করো ভিডিওটা, 1000 ভিউ যেই হবে আমি কিন্তু পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব। বোঝা গেল? এখন এগুলো থেকে পড়ো, পিডিএফ এর লিঙ্ক পরে পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, পরে শেষ মুহূর্তে যখন আবার রিভাইজ করবে এগুলো, তখন কিন্তু পিডিএফ দেখে দেখে করে নিতে পারবে, চাপ নাই। দেখো প্রথম সূত্রটা কি বলছে, ভ্যান টপের অভিস্রবণ চাপ সংক্রান্ত প্রথম সূত্র, সেটাতে বলছে অভিস্রবণ চাপের মান সরাসরি দ্রবণের মোলার গারত্ব, যেটাকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার সমানুপাতিক, যদি পরম উষ্ণতা টি স্থির থাকে। আর দ্বিতীয় সূত্রটা উল্টোটা, যদি আমরা মোলার গারত্ব সি কে স্থির রাখি, সেক্ষেত্রে অভিস্রবণ চাপ সরাসরি পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক আছে, ব্যাস, এটা প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র। এবার সূত্রটা যখন লিখবে, দেখো এখানে পরম উষ্ণতা টি এর মান স্থির রেখেছে, তাহলে স্থির উষ্ণতায় কথাটা বলতে হবে। আর অবশ্যই এই সূত্রগুলো কোন ধরনের দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, আর কঠিন দ্রাব, ওটাও বলতে হবে। তাহলে প্রথম সূত্রটা কি বলছে, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণ, হ্যাঁ আরেকটা কথা, লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু গাঢ় দ্রবণের ক্ষেত্রে নয়, এই জন্য লঘু দ্রবণ কথাটা বলবে অবশ্যই। লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গারত্বের সমানুপাতিক। এবার পরের সূত্রতে কি করবে, মোলার গারত্ব যেখানে আছে সেটাকে পরম উষ্ণতা দিয়ে রিপ্লেস করে দাও, ব্যাস পরের সূত্রটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে বলেছে ভর সাপেক্ষে শতকরা সংযুতি সহ একটি সর্বনিম্ন একটি সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপের উদাহরণ দাও। দেখো অ্যাজিওট্রপ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি সেটা একটু আগে বলে দিই। দেখো এমনও কিছু মিশ্রণ আছে যাদেরকে যখন আমরা পাতিত করি বা ডিস্টিলেশন করি, যে পাতনের ফলে যে বাষ্পটা উৎপন্ন হবে, সেই বাষ্পতে ওই উপাদানগুলো যে মানে যাদেরকে মিশ্রিত করেছিলাম আমরা, সেই উপাদানগুলোর কম্পোজিশন বা সংযুতি যদি সেম থাকে, চেঞ্জ যদি না হয়, তখন সেই মিশ্রণটাকে অ্যাজিওট্রপ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ বলি। তার মানে কি, যারা এখনো বুঝতে পারলে না, দেখো যদি আমরা
ধরো যে 95.6% ইথানল আর 4.4% জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করি, মানে 95.6 গ্রাম ভর অনুযায়ী শতকরা মাত্রা বলেছি এখানে, 95.6 গ্রাম ইথানল নিলাম, 4.4 গ্রাম জল নিলাম, দিয়ে 100 গ্রাম একটা দ্রবণ তৈরি করলাম। সেই দ্রবণ পাতিত করছি, ডিস্টিলেশন করছি। তার মানে ওই দ্রবণের মধ্যে 95.6% ইথানল আছে আর 4.4% জল আছে। এবার ওটাকে পাতিত করে যখন বাষ্প তৈরি করব, সেই বাষ্পের মধ্যেও 95.6% ইথানল আর 4.4% জলই থাকবে। সেই বাষ্পের মধ্যে এদের কম্পোজিশনটা কিন্তু চেঞ্জ হবে না, বা সংযুতি চেঞ্জ হবে না। বোঝা গেছে? তার মানে যে মিশ্রণের সংযুতি, মানে মিশ্র দ্রবণের মধ্যে এর সংযুতি আর পাতিত করলে বাষ্পের মধ্যে সংযুতি যখন সেম থাকবে, তখন সেই মিশ্রণটাকে বলবো আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ। বোঝা গেছে? এটা দু প্রকার হয়, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ, একটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের। সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ কারা? যারা রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। আর সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ যারা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এক্সাম্পল বলে দিয়েছি। সর্বনিম্ন স্ফুটনাঙ্কেরটা ইথানল 95.6%, জল 4.4% নিয়ে যদি দ্রবণ তৈরি করো, এই দুটোই কিন্তু ভর অনুযায়ী বলা আছে, মানে 95.6 গ্রাম ইথানল আর 4.4 গ্রাম জল নিয়েছো। ক্লিয়ার? আর সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপ হবে নাইট্রিক অ্যাসিড HNO3 68% প্লাস জল 32%, মানে 68 গ্রাম HNO3 নিয়েছো আর 32 গ্রাম জল নিয়েছো, সেটা হয়ে গেছে তাহলে ওটা। এবার বলেছে দেখো বেশ, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, জলের কেবি 0.515 কেলভিন কেজি পার মোল, এর অর্থ কি? আবার এটা একই রকম ভাবে দিতে পারতো যে জলের কেএফ 1.8 কেলভিন কেজি পার মোল, এর অর্থ কি? এইভাবেও দিতে পারতো কেএফ। তো একই রকমেরই অ্যান্সার। দেখো তাহলে এটার অ্যান্সারটা বলে দিই আগে। এটা মানে কি দেখো, এত কেলভিন কেজি পার মোল, ঠিক আছে? এবার দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা, এই কেজিটাকে গ্রামে কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, কেজিটাকে ধরো গ্রামে কনভার্ট করে নিচ্ছি, বা এটাকেই ধরো আমরা এইভাবে লিখতে পারি 0.515 কেলভিন পার মোলালিটি। কারণ কেজি পার মোল আছে, এটাকে উল্টে দিই যদি, মানে নিচে বাই আকারে যদি লিখি, তাহলে মোল পার কেজি হয়ে যাবে। মোল পার কেজি মানে মোলালিটির একক, কেলভিন পার মোলালিটি। তার মানে দ্রবণের মোলালিটি যদি 1 হয়, মোলালিটি 1 মানে 1 কেজি দ্রাবকের মধ্যে বা 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে দ্রবণের মোলালিটি হয় 1। ঠিক আছে? তার মানে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকলে সেটা 1 মোলাল দ্রবণ, তার মোলালিটি 1। সেই দ্রবণের ক্ষেত্রে সেই দ্রবণের যে স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটছে সেটা হচ্ছে 0.515 কেলভিন। বোঝা গেল? এবার ওটাকেই তোমাকে গুছিয়ে যদি লিখি, জলের বলেছে, তাহলে দেখো 1 কেজি বিশুদ্ধ দ্রাবক, 1 কেজি মানে তো 1000 গ্রাম, তার মানে 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন, যেগুলো বলতে হয় আর কি, সেগুলো বলে দিলে, দ্রাবের যদি 1 মোল দ্রবীভূত থাকে, তবে সেই দ্রবণটার মোলালিটি হবে 1 বা 1 মোলাল। ঠিক আছে? তবে সেই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? 0.515 কেলভিন, এতটা। বোঝা গেল ব্যাপারটা? একই রকম ভাবে যদি বলতো যে জলের কেএফ এটা 1.86 কেলভিন কেজি পার মোল, বলতে কি বোঝো? এটা বলতেই পারে। একই রকম ভাবে তখন আমরা লিখবো 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 মোল দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 1.86 কেলভিন, এরকম। ঠিক আছে? তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে, ভালো করে করবে এটা। এরপরে নেক্সট 13 নম্বর কি বলেছে দেখো, বলেছে 2.5 গ্রাম এ 40 গ্রাম বি তে দ্রবীভূত করলে স্ফুটনাঙ্কের পার্থক্য হয় এত। বি এর আণব স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক প্রতি 100 গ্রামে 15.6 হলে এ এর আণবিক ভর গণনা করো। হ্যাঁ, এই প্রশ্নটাতে একটু টুইস্ট আছে, দেখো বুঝবে ভালো করে। স্ফুটনাঙ্কর পার্থক্য বলেছে, মানে স্ফুটনাঙ্ক উন্নয়নটা বলে দিচ্ছে। তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রটা অ্যাপ্লাই হবে, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু স্মল এম। এটাকে একটু ভেঙে লিখছি আগে, দেখো ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু স্মল এম। এটাকে মোলালিটিটাকে যদি ভেঙে লিখি তাহলে পাবো W2 বাই M2 ইন্টু W1 ইন্টু 1000, ওপরে ইন্টু 1000, এটা পাবো।
এবার তোমাকে কি কি ইনফরমেশন বলে দিয়েছে দেখো, 2.5 গ্রাম এ 40 গ্রাম বিতে দ্রবীভূত করলে, তাহলে এখানে দুটোর মধ্যে কার পরিমাণ বেশি আছে, 40 গ্রাম এটা বি, তাহলে এটা আমাদের দ্রাব, ঠিক আছে, সরি এটা আমাদের দ্রাবক, মানে যার পরিমাণ বেশি আছে সেটা দ্রাবক, আর 2.5 গ্রাম এ এটা আমাদের দ্রাব। তাহলে দেখো এখানে যে W2 আছে, W2টা দ্রাবের ভর, মানে যার পরিমাণ কম আছে 2.5 গ্রাম, আর W1টা হচ্ছে দ্রাবকের ভর যার পরিমাণ বেশি আছে মানে 40 গ্রাম। এবার দেখো আর কি বলেছে, স্ফুটনাঙ্কের পার্থক্য মানে ডিফারেন্সটা বা স্ফুটনাঙ্কের উন্নয়নটা বলে দিয়েছে তোমাকে 0.544 ডিগ্রি, 0.544 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটা সেন্টিগ্রেডে বলুক বা কেলভিনে বলুক, স্ফুটনাঙ্কের পার্থক্য কিন্তু সেন্টিগ্রেড স্কেল আর কেলভিন স্কেলে কিন্তু সেমই হয়, তাহলে ওটাই বসিয়ে দিবে। এবার আণব স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, হ্যাঁ এইখানে দেখো চালাকিটা কিন্তু এখানে খাটিয়েছে, তোমাকে কেবি এর মান আমরা সাধারণত জানি কোন এককে হয়, কেলভিন কেজি পার মোল এককে, তাই না, তোমাকে কিন্তু কেলভিন কেজি পার মোল এককে বলেনি, এর ধ্রুবকটা প্রতি 100 গ্রাম এককে বলেছে। তাহলে এখান থেকে আমাদেরকে কেবি এর মানটা আগে একটু চালাকি করে বের করে নিতে হবে, নাহলে কিন্তু অঙ্কের উত্তরটা ভুল হয়ে যাবে। কেবি এর মানটা বলেছে 15.6। এবার এটার একক সাধারণত কি জানি আমরা, কেলভিন কেজি পার মোল এটা জানি, তাই না, এখানে কিন্তু তোমাকে কেজি এককে বলেনি, বলেছে প্রতি 100 গ্রামে, তাহলে এখানে যেভাবে বলেছে সেভাবেই বসায় মানটা। দেখো তাহলে এত কেলভিন পার মোল ওটা আগেই বসিয়ে দিলাম, কিন্তু কেজির জায়গায় গ্রামটা বসাও, 100 গ্রাম যেভাবে বলেছে ওটা 100 গ্রামই বসিয়ে দাও। তাহলে এটাকে যদি আমরা কেজিতে নিয়ে চলে যাই, 100 গ্রামকে আগে কেজিতে কনভার্ট করো, তাহলে কি পাবো 15.6 কেলভিন পার মোল, ওটাকে সামনেই রাখলাম। এটাকে যদি কেজি করি 1000 দিয়ে ভাগ হবে মানে 0.1 কেজি, তাহলে 0.1 দিয়ে 15.6কে গুণ করো 1.56 কেলভিন কেজি পার মোল, তাহলে এটা হচ্ছে কেবি এর মানটা, ঠিক আছে। এবার মানগুলো বসাও, দেখো চট জলদি অ্যান্সার হয়ে যাবে। এর আণবিক ভর বের করতে বলেছে, এটা কি অ্যাকচুয়ালি এখানে এটা ছিল দ্রাব, দ্রাবের আণবিক ভর কোনটা M2, তোমাকে M2 এর মানটা বের করতে বলেছে, তাহলে সবগুলো বসাও এখানে। তাহলে বা ডেল্টা টিবি এর মান যেটা সেটা যদি বসিয়ে দিই, কত বলেছিল 0.544, কেবি এর মান 1.56, W2 2.5, এটা 1000, M2টা জানি না বের করতে হবে, W1টা 40, তাহলে M2 সমান সমান কত হচ্ছে, এদিকের গুলো এদিকে নিয়ে যাও, 1.56 ইন্টু 2.5 ইন্টু 1000, নিচে তাহলে 0.544 ইন্টু 40, তাহলে এটা একটু ক্যালকুলেশনটা করে নাও। তাহলে উপরে হচ্ছে 1.56 ইন্টু 2.5 ইন্টু 1000 ভাগ 0.544 ইন্টু 40, তাহলে বেরাচ্ছে 179.2279 বা 228 বলতে পারো। তাহলে M2 ইকুয়ালস টু 179.228, এত, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চলে গেছি আমরা 14 নম্বরে, SC58 পেজ। এবার বলেছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্স ইকুয়ালস টু 0 এবং ডেল্টা এইচ মিক্স ইকুয়ালস টু 0 হয় কেন। দেখো এই প্রশ্নটা আগে বুঝবে, ডেল্টা ভি মিক্স মানে কি, ডেল্টা মানে কোনো কিছুর পরিবর্তন বোঝানো হয়, ভি মানে ভলিউম আয়তন, মিক্স মানে মিশ্রণটা তৈরি করতে, মানে আদর্শ দ্রবণ তৈরি করতে দ্রবণের আয়তনের কোনো পরিবর্তন হয় না বা আয়তনের পরিবর্তন শূন্য, সেটা কেন হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ধরো একটা আদর্শ দ্রবণ আমরা তৈরি করছি, ধরো এ একটা উপাদান আর একটা উপাদান বি, এদের দুজনকে একে অপরের সাথে মিশিয়ে একটা দ্রবণ আমরা তৈরি করছি। আদর্শ দ্রবণ তখনই তৈরি হবে যখন ধরো একটা পাত্রতে আমরা এ নিয়েছিলাম, ওই পাত্রতে এ এর তো অনেকগুলো অণু ছিল, তাহলে এর একটা অণুর সাথে এর আরেকটা অণুর একটা আকর্ষণ বল থাকবে। একই রকম আরেকটা পাত্রতে ধরো বি নিয়েছি, সেই পাত্রে বি এর তো অনেকগুলো অণু আছে, তাহলে বি এর একটা অণুর সাথে বি এর আরেকটা অণুর আকর্ষণ বল থাকবে। এবার যখন এদের দুজনকে আমরা একসাথে আরো একটা বড় পাত্রে ঢেলে দেবো, যে পাত্রতে এও আছে বিও আছে, তখন দেখো তখন এর অণুর সাথে বি এর অণুর একটা আকর্ষণ বল তৈরি হবে। এবার যদি এ মানে এদের অণুগুলোর নিজেদের মধ্যে আকর্ষণ বল একই রকম বি অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, আর দ্রবণ তৈরির পরে এ বি একে অপরের মধ্যে আকর্ষণ বল এটা যদি সেম হয়,
প্রায় যদি সমান হয় তবেই কিন্তু আদর্শ দ্রবণ তৈরি হবে। এবার আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, একই উপাদান যেগুলো আছে যেমন এ এ অথবা বি বি, এদের মধ্যে যে আকর্ষণ বল, আর ভিন্ন উপাদান যেমন এ আর বি, এদের মধ্যে আকর্ষণ বলের মান প্রায় সমান। এছাড়াও আদর্শ দ্রবণের ক্ষেত্রে অণুগুলোর আকার আর আকৃতি প্রায় কাছাকাছি সাদৃশ্য আছে। এর ফলে কি হচ্ছে, আর যেহেতু এই ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান আর একই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় সেম, তাই এই অণুগুলো ধরো এ আর বি যখন একে অপরের সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করছি, ওই দ্রবণের মধ্যে এ এ বি বি বা এ বি এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। তার মানে কি, ওভারঅল অণুর আয়তনের তো কোনো পরিবর্তন হচ্ছে না, না? তার মানে এর যে আয়তন আর এর যে আয়তন, এই দুজনের আয়তন যোগ করলে আমরা দ্রবণের আয়তন পেয়ে যাব। তার মানে উপাদানগুলোর মোট আয়তন দ্রবণের আয়তনের সমান হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, তুমি ধরো 1 লিটার এ অণু নিলে আর 2 লিটার বি অণু নিলে, এদের দুজনকে যোগ করলে 3 লিটার দ্রবণই পাবে তুমি। তার মানে কি, উপাদানগুলোর মোট আয়তন কত ছিল, 1 আর 2 3, 3 লিটার, আর দ্রবণেরও আয়তনও 3 লিটারই পেলে। তাহলে আয়তনের পরিবর্তন কত হলো, 3 লিটার মাইনাস 3 লিটার মানে 0। আয়তনের কি কোনো পরিবর্তন হলো? কোনো পরিবর্তন হলো না। বোঝা গেছে? ওই জন্যই জিজ্ঞেস করেছে যে এটার ক্ষেত্রে 0 কেন হয়, আয়তনের পরিবর্তনের মান 0 কেন হয়। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এবার একই রকম ডেল্টা এইচ মিক্স ইকুয়ালস টু 0 কেন হয়। ডেল্টা এইচ মিক্স ইকুয়ালস টু 0 মানে মিশ্রণের মানে তাপের পরিবর্তন, ডেল্টা এইচ মানে চেঞ্জ অফ হিট, তাপের পরিবর্তনের মান 0 কেন হয়। দেখো, একটু আগেই বললাম যে একই উপাদান আর ভিন্ন উপাদানগুলোর মধ্যে আকর্ষণ বল সেম থাকে, আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয় না। তাই মিশ্রণটা তৈরি করার সময়, আদর্শ দ্রবণ তৈরি করার সময় তাপের উদ্ভবও হয় না, আবার তাপের শোষণও হয় না। যদি তাপের উদ্ভব হতো তখন ডেল্টা এইচ এর মান নেগেটিভ হতো, আর তাপ যদি শোষিত হতো তাহলে ডেল্টা এইচ এর মান পজিটিভ হতো। তাহলে তাপের উদ্ভব বা তাপের শোষণ তো কিছুই হচ্ছে না, তাহলে কি হবে, ডেল্টা এইচ এর মান 0 হবে। বোঝা গেল কি না? তাহলে এটাও আমি নিচে ব্যাখ্যাটা লিখে দিয়েছি, সুন্দর করে পড়ে নিবে এখান থেকে। এরপরে নেক্সট চলে যাচ্ছি। এরপরে বলেছে দেখো, ওই যে প্রথমে একটা প্রশ্ন করালাম ঠিক অনেকটা ওই রকমই প্রশ্ন। তোমাকে বলেছে m/10 KCl দ্রবণের অভিস্রবণ চাপ m/10 ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপের সমান হবে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো, এখানে তুমি জানো এই যে m/10 এটা মানেই কিন্তু 0.1 m। বোঝা গেছে? m/10 কে এইভাবে লিখতে পারি 1/10 m, m ফর মোলারিটি, মোল পার লিটার। এটা মানেই তো 0.1 মোলার, না? তো একই তো ব্যাপার হলো, একই রকম। তার মানে কি 0.1 মোলার কেসিএল দিয়েছে আর 0.1 মোলার ইউরিয়া দিয়েছে। আর ওই প্রশ্নটাতে 0.1 মোলার এনএসিএল আর 0.1 মোলার গ্লুকোজ দিয়েছিল আই থিঙ্ক। বোঝা গেছে? ওখানে জিজ্ঞেস করেছিল আইসোটনিক কিনা, এখানে জিজ্ঞেস করেছে অভিস্রবণ চাপের মান সমান হবে কিনা। তো আইসোটনিক হলেই তো অভিস্রবণ চাপের মান সমান হয়, তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে জাস্ট। তার মানে এক্ষেত্রে অভিস্রবণ চাপের মান সমান হবে না। কি কারণে সমান হবে না? কারণ কেসিএল এর দ্রবণে যদি দেখি, এ যেহেতু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এ ভেঙে গিয়ে কে প্লাস আর সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে। মানে একটা কেসিএল ভেঙে গিয়ে দুটো আয়ন, দুটো কণা উৎপন্ন করছে। কিন্তু ইউরিয়া তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, এ তো ভাঙবে না। তার মানে এই দ্রবণটাতে কণার সংখ্যার থেকে এই দ্রবণে কণার সংখ্যা দ্বিগুণ হবে। আর যেহেতু অভিস্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, দ্রবণে উপস্থিত দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভর করে, তাই এই ইউরিয়ার দ্রবণটার থেকে এই কেসিএল দ্রবণের কিন্তু অভিস্রবণ চাপের মানটা বেশি হবে। বোঝা গেল ব্যাপারটা? তারপরে বলেছে দেখো, জলের কেবি এর মান এত, কথাটির অর্থ কি। এটা অলরেডি আমরা সলভ করলাম, ওই 10 নম্বর প্রশ্নের উত্তরে আছে, ওটা একটু দেখে নিবে, একই প্রশ্ন। দেখো, এর পরে একটা অঙ্ক বলে দিয়েছে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখা যাক। বলেছে 300 কেলভিন উষ্ণতায় K4 Fe6 এর একটি ডেসিমোলার দ্রবণে লবণটির 50% আয়নিত হয়। দ্রবণটির অভিস্রবণ চাপ নির্ণয় করো। অভিস্রবণ চাপের মান বের করতে বলেছে। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র পাই ইকুয়ালস টু সিআরটি, তাই না? পাই ইকুয়ালস টু সিআরটি। এবার দেখো, তোমাকে যে যৌগটা দিয়েছে সেটা কি তড়িৎ অবিশ্লেষ্য? এটা দেখো, এই যৌগটা তোমাকে বলেই দিয়েছে 50% আয়নিত হয়, মানে বিয়োজিত হয়, মানে ভেঙে যাচ্ছে, তড়িৎ অবিশ্লেষ্য নয়। তার মানে কিন্তু যখন তড়িৎ অবিশ্লেষ্য থাকবে না, বিয়োজিত হবে বা সংযোজিত হবে, এরকম কোনো দ্রাব দেওয়া থাকবে, সেক্ষেত্রে সূত্রটাতে কিন্তু ডান দিকে আই গুণ করে নিতে হবে। বোঝা গেল? সেটা স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত সূত্র বলুক, হিমাঙ্ক অবনমন বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা অভিস্রবণ চাপ, ডান দিকে আই গুণ করে নিতে হবে, যেখানে আইটা হচ্ছে ভ্যান টপ গুণক। বোঝা গেছে?
আয়ের মান কিভাবে নির্ণয় করবো, ওই যে আলফার মান থেকে, ওটা একটু আগে দেখালাম, আবার দেখিয়ে দিচ্ছি, চাপ নেই। এবার তোমাকে কিসের কি কি বলে দিয়েছে, 300 কেলভিন উষ্ণতা, টেম্পারেচারটা বলে দিয়েছে 300 কেলভিন। ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে, দেখো বেশ সুন্দর, কিন্তু ডেসিমোলার মানে কি তুমি তো জানো, দেখো তুমি জানো 1 ডেসিমিটার মানে কি বলো তো, 1 ডেসিমিটার এটা মানে হচ্ছে 0.1 মিটার, তাই না? 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার মানে 0.1 মিটার। 1 ডেসিমিটার মানে 0.1 মিটার যদি হয়, তাহলে 1 ডেসিমোলার মানে কতটা হবে? 1 ডেসিমোলার মানে হবে কত? 0.1 মোলার। ব্যাস হয়ে গেল। তোমাকে একই রকমভাবে 1 সেন্টিমোলার এরকমও বলা থাকতে পারতো, এইভাবে ক্যালকুলেট করে নিবে তোমরা। তার মানে তোমাকে মোলারিটি বলেছে, মোলারিটি বা মোলার গারত্ব, এই যে সি এর মান, কনসেন্ট্রেশনের মান বলে দিয়েছে, কত বলেছে? 0.1 মোলার। 0.1 মোলার, এটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখি। এবার আর কি বলেছে? 50% আয়নিত হয়। আয়ন মাত্রা বা বিয়োজন মাত্রা বলে দিয়েছে আলফা, আলফার মান বলে দিয়েছে 50%। এবার এটাকে তো পার্সেন্টেজে রাখা যায় না, তাহলে পার্সেন্টেজ সিম্বলটা সরিয়ে দিয়ে 100 দিয়ে ভাগ করে নাও, তার মানে 0.5 বেরাচ্ছে। এবার দেখো এই আলফা আয়নিত হচ্ছে, আয়নিত মানে বিয়োজিত হচ্ছে, আয়ন বা বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা বা আয়ন মাত্রা আলফা সমান সমান সেই সূত্রটা কি ছিল? I-1/n-1, এই সূত্রটা অলরেডি একবার করলাম আমরা। তাহলে আলফার মান বলেছে 0.5, বসিয়ে দাও। আয়ের মান জানি না, বের করতে হবে। এনটা কি? এই যে আয়নিত বা বিয়োজিত হয়ে কটা আয়ন উৎপন্ন করছে সেটা। তাহলে K4FeCN6 এই যৌগটাকে ভাঙো, ভেঙে দেখো কতটি আয়ন তৈরি করছে। দেখো তোমরা জানো কোঅর্ডিনেশন চ্যাপ্টারে পড়েছো, এই থার্ড ব্র্যাকেটের অংশটা কিন্তু ভাঙে না, কোঅর্ডিনেশন স্তরের ভেতরের অংশটা ভাঙে না, বাইরের টুকুটাই ভাঙবে। 4টা কে আছে, তাহলে 4K+, পটাশিয়াম তো K+ আয়ন তৈরি করে, 4টে আছে, তাহলে 4টে K+ তৈরি হবে। তাহলে বাকি থার্ড ব্র্যাকেটের অংশটা কিন্তু ভাঙবে না, ওটা সম্পূর্ণটা ভেতরেই থাকবে। FeCN6। এবার দেখো এ 4 জন মিলে 4+ হয়েছে, তাহলে এ অবশ্যই 4- হবে। তাহলে টোটাল কণা কটা তৈরি হলো বলো তো? কণা বা আয়নের সংখ্যা কটা হলো? ভেঙে গিয়ে কজন উৎপন্ন করলো? আয়নের সংখ্যা, তাহলে এটা এন, ভেঙে গিয়ে বিয়োজিত হয়ে কটা কণা তৈরি করছে? এ আছে 4টা, আর এর সামনে কিছু নাই মানে একটা, তাহলে মানে 4 আর 1 5, 4 আর 1 5, তাহলে এন এর মান 5 এখানে বসিয়ে দাও। 5 - 1, এখান থেকে আলফার আয়ের মান বের করো। তাহলে I-1, নিচে 5 থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 4কে 0.5 দিয়ে গুণ করলে 2 হচ্ছে, তাহলে I-1 = 2, তাহলে I = 3। আয়ের মান 3 বেরিয়ে গেল এখান থেকে। তাহলে মানগুলো বসাও, আয়ের মান 3 বসাও, সি এর মানটা এখানে বসিয়ে দাও 0.1, আর এর মান তো ওই লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, এখানে ইউনিটটা বসিয়ে দিচ্ছি। ধরো সি এর মান 0.1 মোলার, মোলার মানে কিন্তু মোল পার লিটার, হ্যাঁ, মোল পার লিটার। আর এর মান আমরা জানি 0.082, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর এর কিন্তু অন্যান্য মানও আছে কিন্তু, যেমন ধরো 8.314 জুল পার মোল পার কেলভিন, বা ধরো 1.98 ক্যালোরি পার মোল পার কেলভিন। তো কোনটা বসাবো যেটার সাথে ইউনিট ক্যান্সেল আউট হয়ে আমাদের ঠিকঠাক অ্যান্সার বেরোচ্ছে এটিএম এককে, মানে চাপ সংক্রান্ত যে মানটা আছে সেটা বসাতে হবে। যেমন এটিএম আছে এই একটা মানে, এই মানেই কিন্তু এটিএম আছে, ওই জন্য এই মানটাই বসাতে হবে। টেম্পারেচারটা 300 কেলভিন, তাহলে কি কি ইউনিট ক্যান্সেল আউট হচ্ছে দেখো? কেলভিন কেলভিন ইনভার্স, মোল, লিটার ইনভার্স লিটার। তাহলে দেখো ফাইনাল অ্যান্সার সুন্দর এটিএম এককে থেকে গেল। টোটালটা গুণ করো, ক্যালকুলেটর নিয়ে বসেছো, গুণ করো, ফটাফট করো, আমিও করে নিই। তাহলে 3 × 0.1 × 0.082 × 300, অ্যান্সারটা বেরাচ্ছে 7.38, 7.38 কেলভিন। আই থিঙ্ক এটাই অ্যান্সার দেওয়া ছিল, সরি 7.38 এটিএম, এটাই অ্যান্সার দেওয়া ছিল। 7.38 এটিএম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল 17 নম্বর। দেখো এরপরে চলে এসছি আমরা SC 85 পেজে। বলেছে নিচের দ্রবণগুলির বাষ্পচাপ নির্ধারণে আন্তরাণবিক আকর্ষণ বল কি ভূমিকা পালন করে? বেশ ভালো প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, একটু তোমার কনসেপ্ট চেক করার জন্য দিয়েছে প্রশ্নটা। অ্যালকোহল আর অ্যাসিটন আর ক্লোরোফর্ম আর অ্যাসিটন বলেছে, তোমাকে বলেছে বাষ্পচাপ নির্ধারণে আন্তরাণবিক আকর্ষণ বল কি ভূমিকা পালন করে। দেখো দ্রবণের বাষ্পচাপ নির্ধারণে আন্তরাণবিক আকর্ষণ বলের এটা কিন্তু একটা ভালো ফ্যাক্টর, ঠিক আছে। কি কারণে বলছি?
যদি যে উপাদানগুলো দিয়ে তুমি দ্রবণটা তৈরি করছো তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান ওই উপাদানগুলো নিজেদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল সেটার মোটামুটি যদি সেম হয়, তার মানে দ্রবণটা আদর্শ দ্রবণ। আর সেক্ষেত্রে কিন্তু তুমি রাউল্ট সূত্রের মাধ্যমে যে বাষ্পচাপের মান পাবে আর পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান কিন্তু সেমই হবে। কিন্তু যদি এই উপাদানগুলো মিশ্রিত করার পরে এই উপাদানগুলোর নিজেদের মধ্যে বাষ্পচাপ আর একে অপরের নিজেদের মধ্যে আকর্ষণ বল, যেমন অ্যালকোহলের সাথে অ্যালকোহলের আকর্ষণ বল আর অ্যাসিটোনের সাথে অ্যাসিটোনের আকর্ষণ বল, আর মিশ্রিত করার পরে এদের একে অপরের মধ্যে আকর্ষণ বল মানে অ্যালকোহল আর অ্যাসিটোনের আকর্ষণ বল, এই দুজনের মান যদি সেম না হয়, সেক্ষেত্রে কিন্তু রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপের মানটা পাচ্ছি সেটার সাথে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মানের মিল থাকবে না, আর তখন আমরা পেয়ে যাব অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, তো এখানে যে অ্যালকোহল আর অ্যাসিটোন বলেছে এখানে একটু বুঝিয়ে বলি। দেখো আকর্ষণ বলের মান যদি দেখি, আকর্ষণ বল বা আন্তরাণবিক আকর্ষণ বল একবারে লিখে দিচ্ছি, আন্তরাণবিক আকর্ষণ বল সেটা যদি বলি, এই যে অ্যালকোহল অণুগুলোর নিজেদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, ধরো একটা অ্যালকোহল অণুর সাথে আরেকটা অ্যালকোহল অণুর যে আকর্ষণ বল আছে, ওই যে এ এর সাথে এ তখন বললাম না তুমি এটাকে এ ধরে নাও এটাকে ধরো বি, তাহলে এ এর সাথে এ এর যেটা আকর্ষণ বল আছে মানে অ্যালকোহলের সাথে অ্যালকোহলের, অ্যালকোহলের সাথে অ্যালকোহলের যেটা আকর্ষণ বল আছে একই রকম বি এর সাথে বি মানে অ্যাসিটোনের সাথে অ্যাসিটোনের যে আকর্ষণ বল আছে, অ্যাসিটোনের সাথে অ্যাসিটোনের যেটা আকর্ষণ বল আছে এদের দুজনকে এবার একে অপরের সাথে মিশিয়ে যদি দিই, সেক্ষেত্রে দেখব অ্যালকোহলের সাথে অ্যাসিটোনের যে আকর্ষণ বলটা তৈরি হবে সেটার মান কিন্তু এদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বলটা ছিল তার মান অপেক্ষা কম। অ্যালকোহল সাথে অ্যাসিটোনের যে আকর্ষণ বলটা আছে সেটা কম। এটার অর্থ কি দেখো, তুমি একটা পাত্রতে ধরো অ্যালকোহল নিয়েছো, অ্যালকোহল তুমি নিয়েছো, আর একটা পাত্রতে ধরো তুমি অ্যাসিটোন নিয়েছো, তুমি অ্যাসিটোন নিয়েছো, এই পাত্রতে অ্যালকোহল আছে, তাহলে অ্যালকোহলের নিজেদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল ছিল সেটা ছিল ধরো, আবার অ্যাসিটোনের নিজেদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা ছিল সেটা ঠিক আছে। এবার এই দুজনকে যখন একটা বড় পাত্রে ধরো মিশ্রিত করে দিলাম, এবার অ্যালকোহল আর অ্যাসিটোন দুজন মিশে গেছে, এবার এদের মধ্যে একটা অ্যালকোহল অণুর সাথে আর একটা অ্যাসিটোন অণুর যে আকর্ষণ বল সেই আকর্ষণের বলের মানটা কিন্তু ওই অ্যালকোহল অ্যালকোহল অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল বা অ্যাসিটোন অ্যাসিটোন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা অপেক্ষা অনেক কম হবে। এর ফলে কি হবে, এরা একে অপরের সাথে আকর্ষণ বলটা লুজ হয়ে গেছে, কম হয়ে গেছে, তাহলে যেহেতু একে অপরের সাথে আকর্ষণ বলটা কম হয়ে গেছে মানে একে অপরের থেকে অনেক আলগাভাবে অবস্থান করছে, তার মানে এখান থেকে সহজেই কিন্তু বাষ্পে পরিণত হতে পারবে এরা। তার ফলে দ্রবণটাতে যে বাষ্প পাবো, বিশুদ্ধ দ্রাবকগুলোতে যে বাষ্প পাবো সেটা অপেক্ষা দ্রবণের ওপরে উপস্থিত বাষ্পের পরিমাণ কিন্তু বেশি হবে, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ কিন্তু বাড়বে। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপের মান আমরা পাবো সেটা অপেক্ষা অ্যাকচুয়াল পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান কিন্তু বেশি হবে, অর্থাৎ এরা কিন্তু রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। বোঝা গেল? তাহলে যেটা বললাম ওটা সুন্দর করে তোমরা লিখে নিবে, আমি আর এখানে লিখছি না। একই রকম ভাবে 2 নম্বরটা যদি সলভ করি জাস্ট এটার অপোজিটটা হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপের মান কিন্তু হ্রাস পাবে। ক্লিয়ার? সরি, উৎপন্ন দ্রবণের বাষ্পচাপের মান কিন্তু বৃদ্ধি পাবে, কারণ দ্রবণে উপস্থিত যে কণাগুলো, দ্রবণে উপস্থিত অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কমছে। আন্তরাণবিক আকর্ষণ বল যদি কম হয় তাহলে একটা অণু আরেকটা অণুকে সহজে আকর্ষিত করে রাখতে পারছে না, মানে সহজেই বাষ্পে পরিণত হয়ে যেতে পারবে। তার মানে এক্ষেত্রে যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বলের মান হ্রাস পেয়েছে সেই জন্য বাষ্পচাপের মান কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেল? এবার নেক্সট রোমান 2 পয়েন্টটা যদি করি, আন্তরাণবিক আকর্ষণ বল, দেখো এক্ষেত্রে জাস্ট উল্টোটা হবে। এখানে বলেছে ক্লোরোফর্ম আর অ্যাসিটোন, ক্লোরোফর্মের অণুগুলোর মধ্যে যেটা আকর্ষণ বল, ক্লোরোফর্মের অণু নিজেদের মধ্যে যেটা আকর্ষণ বল
অথবা ধরো অ্যাসিটোন অণুগুলোর নিজেদের মধ্যে যেটা আকর্ষণ বল, অ্যাসিটোন অণুগুলোর নিজেদের মধ্যে যেটা আকর্ষণ বল, এবার ধরো সেটার থেকে ধরো একটা পাত্রতে আমরা ক্লোরোফর্ম নিয়েছিলাম, এবার তার ভেতরে অনেকগুলো ক্লোরোফর্মের অণু আছে, তাদের নিজেদের মধ্যে যেটা আকর্ষণ বল ছিল, এবং আরেকটা পাত্রতে ধরো অ্যাসিটোন নিয়েছি, অ্যাসিটোনের অণুগুলোর নিজেদের মধ্যে যেটা আকর্ষণ বল ছিল, এবার দুটো দ্রবণকে যদি একটা অন্য পাত্রে মিশিয়ে দিই, এবার ক্লোরোফর্ম আর অ্যাসিটোন একসাথে আছে, এবার ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মধ্যে যে আকর্ষণ বলের মান তৈরি হয়েছে, যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলের মান কিন্তু ওইগুলোর থেকে আগে যে আকর্ষণ বল ছিল ওদের মধ্যে সেটা অপেক্ষা কিন্তু বেশি। তার মানে এখন নতুন যেটা আকর্ষণ বল তৈরি হয়ে গেছে দ্রবণ তৈরির পরে, ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মধ্যে যে আকর্ষণ বল তৈরি হয়েছে, সেই আকর্ষণ বল কিন্তু ক্লোরোফর্মের মধ্যে যে আকর্ষণ বল ছিল বা অ্যাসিটোনের মধ্যে যে আকর্ষণ বল ছিল সেটা অপেক্ষা বেশি। ক্লোরোফর্ম এর সাথে অ্যাসিটোন, তাহলে এই আকর্ষণ বলের মান বেশি হয়ে যাওয়ায় তার ফলে কি হয়েছে, যখন দ্রবণ তৈরি করে ফেলেছি, দ্রবণের একটা অণু আর একটা অণুকে তীব্রভাবে আকর্ষিত করে রেখেছে, তাহলে অণুগুলো একে অপরের খুব কাছাকাছি থাকবে, আন্তরাণবিক আকর্ষণ বল বেশি, তাহলে কি সহজে বাষ্পে পরিণত হতে চাইবে? চাইবে না। তার মানে এখানে উৎপন্ন দ্রবণের বাষ্পের পরিমাণ কম হবে, উৎপন্ন বাষ্পের পরিমাণ কম হবে, তার মানে বাষ্পচাপও কম হবে। তার মানে যেহেতু এখানে ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেড়ে গেছে, তাই দ্রবণের বাষ্পচাপ কিন্তু হ্রাস পাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আন্তরাণবিক আকর্ষণ বল বাষ্পচাপ নির্ধারণে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? তাহলে যেহেতু বাষ্পচাপের মান বেড়ে গেছে, ঠিক আছে, যেহেতু এক্ষেত্রে কি দেখলাম, মানে আন্তরাণবিক আকর্ষণ বল বেড়ে গেছে মানে বাষ্পচাপের মান কমে গেছে, তাহলে বাষ্পচাপের মান হ্রাস পেয়েছে মানে কি, তুমি রাউল সূত্র থেকে বাষ্পচাপের মান যেটা নির্ণয় করবে, এবার পরীক্ষা করতে গিয়ে দেখবে বাষ্পচাপের মান কিন্তু কমে গেছে। বাষ্পচাপের মান যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা রাউল সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তার মানে ওপরে এই যে অ্যালকোহল আর অ্যাসিটোন, এরা দুজন কিন্তু ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে, কারণ এদের ক্ষেত্রে বাষ্পচাপের মান বেশি হবে। কেন বেশি হবে? কারণ আন্তরাণবিক আকর্ষণ বল কমেছে, তাহলে সহজেই বাষ্পে পরিণত হতে পারবে, বাষ্পচাপের মান বেশি হবে, অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি। পরেরটাতে আন্তরাণবিক আকর্ষণ বলের মান বেড়েছে, তাহলে সহজে বাষ্পে পরিণত হতে পারবে না, বাষ্পচাপের মান কম হবে, হ্রাস পাবে, সেই কারণে এটা ঋণাত্মক বিচ্যুতি। বোঝা গেছে? তাহলে এটা হলো। এরপরে নেক্সট বলেছে, দেখো সহজ প্রশ্ন, তাপগতিবিদ্যা থেকে প্রাপ্ত আণবিক স্ফুটনাঙ্ক ধ্রুবকের কেবি এর রাশিমালা। এটা খুবই সহজ। দেখো তাপগতিবিদ্যা থেকে পাওয়া যায় কেবি ইকুয়ালস টু আর টিবি স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। ঠিক আছে, এখানে কোন রাশি কি বলে দিচ্ছি। আর এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। টিবি, এটা তো জানো, টিবি আর টিবি ড্যাশ কি ইউজ করেছিলাম, টিবিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের যেটা স্ফুটনাঙ্ক, সেটা টিবিটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। আর এই যেখানে যেটা এলভি আছে, এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ল্যাটেন্ট হিট মানে লীন তাপ, এটাকে বাংলাতে বলছি আমরা প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ভেপারাইজেশন মানে বাষ্পীভবন, বাষ্পীভবনের লীন তাপ। প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। তোমরা অনেকে ভিডিও দেখছো লাইক করছো না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে। প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের লীন তাপ। ঠিক আছে, এটাই হচ্ছে রাশিমালা। এটাই তোমাকে কে এফ দিয়ে দিতে পারতো, হিমাঙ্ক অবনমন ধ্রুবক দিয়ে, সেটার ক্ষেত্রে হতো আর, সেটা টিবি, টিবির পরিবর্তে আমরা লিখতাম টিএফ মানে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, তাহলে আর টিএফ স্কোয়ার বাই 1000 ইন্টু, এখানে তো বাষ্পীভবনের ব্যাপার থাকতো না, সেক্ষেত্রে আমরা লিখতাম এল এফ। ঠিক আছে, এটা এল এফটাকে বলতাম হচ্ছে প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের কঠিনীভবনের লীন তাপ। বোঝা গেল? তাহলে সেটা তো বলেনি, যেটা বলেছে সেটা লিখেছি। ঠিক আছে, এবার এটার সাথে জিজ্ঞেস করেছে যে কেবি এর মান দ্রাবের প্রকৃতির ওপরে নির্ভরশীল নয় কেন। আচ্ছা, এই সমীকরণটাতে দেখো তো দ্রাবের সম্পর্কিত কোনো রাশি আছে? দ্রাব সম্পর্কিত কোনো রাশি আছে? যা আছে দেখো দ্রাবক সম্পর্কিত, দ্রাব সম্পর্কিত তো কোনো রাশি নেই।
ঠিক আছে, সেই কারণে কেবি এর মান কিন্তু দ্রাবের প্রকৃতির ওপরে নির্ভর করে না। তাহলে এখান থেকে কি বুঝলাম, ওপরে যে সমীকরণটা আছে, উপরিউক্ত সমীকরণে দেখা যাচ্ছে, উপরিউক্ত সমীকরণে যেহেতু দ্রাব সম্পর্কিত কোনো রাশি নেই, যেহেতু দ্রাব সম্পর্কিত কোনো রাশি নেই, তাই কেবি এর মান দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। কেবি এর মান দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? দেখো এর অর্থটা কি, প্রকৃতির ওপরে নির্ভর করে না, এটাও একটু বলে দিচ্ছি। ধরো যে তোমাকে বলে দিলাম, একটা প্রশ্ন বলেছিল না এখানে প্রথম দিকে, জলের কেবি এর মান, ওটাতে একটু চলে যাচ্ছি। কোথায় গেল প্রশ্নটা? এই যে বলেছিল জলের কেবি এর মান এত কেলভিন কেজি পার মোলের অর্থ কি? দেখো তুমি তার মানে কি, তুমি জলের মধ্যে, তুমি ধরো 1000 গ্রাম জলের মধ্যে যে কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব তুমি যদি 1 মোল যোগ করো, তুমি দ্রাবটা যাই যোগ করো না কেন, তুমি ধরো গ্লুকোজ যোগ করলে বা ইউরিয়া যোগ করলে বা সুক্রোজ যোগ করলে, তুমি যদি 1000 গ্রাম বিশুদ্ধ জলের মধ্যে 1 মোল গ্লুকোজ বা সুক্রোজ অথবা ধরো যে তুমি ইউরিয়া যোগ করলে, অবশ্যই জানো প্রতিটা দ্রাব যেন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য হয়। এবার দ্রাব আলাদা আলাদা হলেও চলবে, প্রত্যেক ক্ষেত্রে এই দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু 0.515 কেলভিন বৃদ্ধি পাবে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে তুমি দ্রাব যাই যোগ করো না কেন, যদি অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য হয়, একই পরিমাণ যদি যোগ করো, তাহলে কিন্তু স্ফুটনাঙ্কের বৃদ্ধি একই ঘটবে। তার মানে কোন দ্রাব যোগ করছো সে তার উপরে নির্ভর করছে না, বা দ্রাবের প্রকৃতির উপরে নির্ভর করছে না, এটাই বোঝাতে চেয়েছে। তাহলে ওটাতে ফিরে যায় একটু। হয়ে গেছে এটা। এরপরে নেক্সট অঙ্ক আছে, আবার বলেছে 1 কেজি সুক্রোজের মোলাল জলীয় দ্রবণকে, যার মোলারিটি বলে দিয়েছে, ঠান্ডা করে -3.534 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আনা হলো, তাহলে কি পরিমাণ বরফ উৎপন্ন হবে? দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ জটিল, এটা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন সাধারণত দেয় না। এবার তার উপরে এই প্রশ্নটার উত্তর আবার ভুল দিয়ে দিয়েছে। এবার আমি যতবার করছি এটাকে রাফে আমি করে দেখছি, আমার তো উত্তর কোনো রকম ভাবেই মিলছে না। ঠিক আছে, তারপরে আমি বুঝতে পারলাম যে কি মিস্টেকটা করেছে, ওটা আমি পরে বলছি। তাহলে যাই হোক, এটার প্রশ্নটা সলভ করা যাক, শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বাই চান্স যদি দিয়ে দেয় আবার পরীক্ষাতে, ওই জন্য অ্যাভয়েড করলাম না, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কিন্তু একটুখানি জটিল আছে, হ্যাঁ, একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। দেখো বলেছে 1 কেজি সুক্রোজের মোলাল জলীয় দ্রবণ। দেখো মোলাল জলীয় দ্রবণ মানেই কিন্তু 1 মোলাল জলীয় দ্রবণ। মোলাল এটা মানেই কিন্তু 1 মোলাল। এবার 1 মোলাল মানে এটা মানে মোলালিটি 1। বোঝা গেছে কিনা? অর্থাৎ দ্রবণটার মোলালিটি বলে দিয়েছে, মোলালিটি যেটাকে আমরা স্মল m দিয়ে লিখি, তার মান হচ্ছে 1। বোঝা গেছে কিনা? মোলালিটি হচ্ছে 1। আর মোলালিটি মানে কি, মোলালিটি এর সংজ্ঞা কি? এর মোলালিটির সংজ্ঞা হচ্ছে 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাই মোলালিটি। তার মানে মোলালিটি 1, অর্থাৎ 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে। বোঝা গেছে? এটার অর্থ হচ্ছে 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে। এখানে দ্রাবটা কি দেখো, তোমাকে বলেছে 1 কেজি সুক্রোজের মোলাল জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে জল তার দ্রাবক, আর সুক্রোজটা হচ্ছে দ্রাব, তাহলে 1 মোল দ্রাব, এখানে দ্রাবটা হচ্ছে সুক্রোজ।
ঠিক আছে, 1 কেজি দ্রাবকে 1 মোল সুক্রোজ বা 1 মোল দ্রাব দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। ঠিক আছে, এখানে দেখো কোশ্চেনটা দেখে একটা জিনিস ভুল হতে পারে কি, 1 কেজি সুক্রোজের মোলাল জলীয় দ্রবণকে বলেছে। এখানে ভাববে না যে 1 কেজি সুক্রোজের কথা বলেছে, তা কিন্তু বলেনি। 1 কেজি সুক্রোজের মোলাল জলীয় দ্রবণকে বলেছে, মানে দ্রবণটা 1 কেজি। ঠিক আছে, এখানে ভুল করে 1 কেজি সুক্রোজ ভেবে নিবে না কিন্তু, ওইখানে পেঁচিয়ে দিয়েছে একদম। তাহলে 1 কেজি দ্রাবক 1 কেজি দ্রাবকের মধ্যে 1 মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলতো? অতএব দ্রাবকের ভর, দ্রাবকটা কি এখানে জল, দ্রাবকের ভর সেটা বলেছে 1 কেজি। এটাকে গ্রামে নিয়ে যাও, কেজি নিয়ে কাজ করব না আমরা, 1000 গ্রাম। আর দ্রাবের ভর কতটা বলতো? দ্রাব আছে 1 মোল, 1 মোল। এবার 1 মোল মানে কত গ্রাম সেটা কি করব? সুক্রোজের সংকেত হচ্ছে C12H22O11। ঠিক আছে, এটার তুমি আগে আণবিক ভর বের করো। কার্বনের 12 করে পারমাণবিক ভর, তাহলে 12 জন আছে, 12 × 12। হাইড্রোজেনের 1 করে 22 জন আছে, 1 × 22। আর অক্সিজেনের 16 করে 11 জন আছে, তাহলে 16 × 11। টোটালটা যোগ করো, দেখো বেরাবে 342। এটা মনে রাখবে ভালো করে, তাহলে আর বের করতে হবে না। সুক্রোজের আণবিক ভর 342। তাহলে এত গ্রাম পার মোল, এত গ্রাম পার মোল মানে কি? মানে 1 মোলের ভর হচ্ছে 342 গ্রাম। তাহলে দ্রাব আছে 1 মোল, 1 মোল মানে কত আছে? তাহলে 342 গ্রাম। তার মানে এর মধ্যে 342 গ্রাম সুক্রোজ আছে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, 342 গ্রাম সুক্রোজ আছে। বোঝা গেল ব্যাপারটা? এবার দেখো তাহলে বুঝলে কি, অতএব তাহলে দ্রবণের ভর কত পেলাম বলো তো? অতএব দ্রবণের ভর যদি বলি, তার মানে এখান থেকে বোঝো, এই যে এই ব্যাপারটা বোঝো যে দ্রাবক হচ্ছে 1000 গ্রাম, আর তার মধ্যে দ্রাব আছে ধরো 1 মোল, মানে 342 গ্রাম। তাহলে দ্রবণের ভর হচ্ছে কত? 1000 প্লাস 342 এত গ্রাম, তার মানে 1342 গ্রাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তোমাকে যদি বলা হয় অতএব আমরা বলতে পারি 1342 গ্রাম দ্রবণে সুক্রোজ আছে। কতটা সুক্রোজ আছে? তাহলে দেখো 1342 গ্রাম দ্রবণ বলেছি, তার মধ্যে 1000 গ্রাম জল আছে, 342 গ্রাম সুক্রোজ আছে। তাহলে বলতে পারি 1342 গ্রাম দ্রবণে সুক্রোজ আছে কতটা? 342 গ্রাম, তাই না? তাহলে এখান থেকে বের করো 1000 গ্রাম দ্রবণে সুক্রোজ কতটা আছে। 1000 গ্রাম দ্রবণে সুক্রোজ আছে, সেটা হচ্ছে 342 ডিভাইডেড বাই 1342 ইন্টু 1000, এত গ্রাম। তাহলে এটা ভাগ টাগ করো, দেখো বেরাবে 254.84 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম। তার মানে এখান থেকে পেলাম আমরা 1000 গ্রাম দ্রবণে সুক্রোজ কতটা আছে। অতএব 1000 গ্রাম দ্রবণে সুক্রোজ কতটা আছে, সুক্রোজ আছে সে কতটা, সেটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেছে ব্যাপারটা? অতএব দেখো কেন আমরা 1000 দ্রবণের রেসপেক্টে বের করলাম, 1000 গ্রাম দ্রবণের রেসপেক্টে কেন বের করলাম? কারণ তোমাকে বলে দিয়েছে 1 কেজি জলীয় দ্রবণ আছে। 1 কেজি মানে 1000 গ্রাম, কিন্তু মানে 1000 গ্রাম দ্রবণ আছে। তাহলে 1000 গ্রাম দ্রবণের মধ্যে সুক্রোজ কতটা আছে এতক্ষণে সেটা আমরা বের করতে পারলাম। বোঝা গেছে? সে 1000 গ্রাম দ্রবণের মধ্যে সুক্রোজ আছে এত, মানে ওই দ্রবণটাতে সুক্রোজের ভর বের করলাম অ্যাকচুয়ালি আমরা। সুক্রোজটা এখানে দ্রাব, আর দ্রাবের ভরকে আমরা কোন সিম্বল দিয়ে লিখেছি? দ্রাবের ভরকে দিয়ে লিখেছি আমরা W2, মানে W2 এর মান আমরা এত খাটনি করে বের করলাম এতক্ষণে। এবার দেখো তাহলে এই দ্রবণটা, এই 1000 গ্রাম দ্রবণের মধ্যে জল কতটা আছে বা দ্রাবক কতটা আছে বের করতে পারবো না? তাহলে 1000 গ্রাম দ্রবণে জল আছে, জলটা এখানে দ্রাবক, আর দ্রাবকের ভর আমরা কোন সিম্বল দিয়ে লিখেছি? W1 দিয়ে লিখেছি। তাহলে তার মান কতটা হবে বলে ফেলো তোমরা। দেখো 1000 গ্রাম দ্রবণের মধ্যে যদি 254.84 গ্রাম দ্রাব থাকে, তাহলে বাকি 1000 থেকে ওটা বিয়োগ করলে বাকিটা দ্রাবক থাকবে। তাহলে 1000 মাইনাস 254.84 এত গ্রাম, তাহলে এটা বিয়োগ করো 745.15 গ্রাম বেরাবে। ঠিক আছে, এবার তুমি W1 আর W2 এর মান কিন্তু পেয়ে গেলে।
এবার আসল সূত্রতে চলে যাও। কেএফ এর মান বলে দিয়েছে, এখানে জলীয় দ্রবণকে ঠান্ডা করে এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আনা হলো। যাই হোক, তোমাকে কেএফ এর মান বলে দিয়েছে। কেএফ সংক্রান্ত সূত্রটা কি আছে? ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু স্মল এম, তাই না? এটাকে একটু ভেঙে লেখো। ডেল্টা টিএফ মানে আমরা আবার কি জানি? টিএফ মাইনাস টিএফ ড্যাশ, মানে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক, ইকুয়ালস টু কেএফ ইন্টু, এটাকে এমটাকে মোলালিটিকে যদি ভেঙে লিখি তাহলে আমরা পাই ডাব্লু টু বাই এম টু ইন্টু ডাব্লু ওয়ান ইন্টু 1000, তাই না? ভেঙে লিখলাম। এবার দেখো টিএফ, এবার টিএফ ড্যাশ মানে দ্রবণের হিমাঙ্ক কত বলেছে। এবার দেখো জল বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক যদি সেন্টিগ্রেডে লিখি, এখানে সেন্টিগ্রেডে দেওয়া আছে, সেন্টিগ্রেডে লিখলাম। বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক যদি লিখি সেটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড না। দেখো তুমি যদি সেন্টিগ্রেডে বসাও দুটোই সেন্টিগ্রেডে বসাবে, কেলভিনে বসালে দুটোই কেলভিনে বসাবে, কিন্তু বোঝা গেছে? একটা সেন্টিগ্রেড একটা কেলভিন করবে না কিন্তু, কারণ সেন্টিগ্রেডে যদি দুটোই বসাও, এবার কেলভিনে দুটোই বসালে এটার সাথেও 273 যোগ হবে, ওটার সাথেও 273 যোগ হবে, তাহলে 273 ক্যান্সেল আউট হয়ে গেল। তাই সেলসিয়াসে বসালে দুটোই সেলসিয়াসে বসাবে, কেলভিনে বসালে দুটোই কেলভিনে বসাবে। আর তোমাকে যদি ডেল্টা টিএফ বা ডেল্টা টিভির মান বলে দেয়, সেটা কেলভিনে বলুক আর সেলসিয়াসে বলুক, সেটার মান কিন্তু সেম, তাহলে সেটাকে আর কিছু করতে যাবে না। বোঝা গেছে? তাহলে এখানে সেলসিয়াসে বসাচ্ছি দুটো, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে জলের হিমাঙ্ক, মাইনাস এবার দ্রবণটাকে ঠান্ডা করে এত উষ্ণতা এনেছে, কিন্তু মানে দ্রবণটার উষ্ণতা মানে টিএফ ড্যাশের মান মাইনাস 3.534 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে, তারপরে আবার ওর মান হচ্ছে মাইনাস 3.534, ওটা বসিয়ে দিলাম। কেএফ এর মান কত বলেছে? 1.86 বসিয়ে দিয়েছি। ডাব্লু2টা কত বেরিয়েছে? 254.84 ইন্টু 1000, এখানে হচ্ছে M2, তাই না? M2টা, এখানে M2টা কে অ্যাকচুয়ালি দ্রাবের আণবিক ভর। দ্রাবের আণবিক ভর তো একটু আগে বের করলাম, দ্রাবটা তো সুক্রোজ, কত? 342 ইন্টু ডাব্লু ওয়ান, তাহলে ডাব্লু ওয়ানটা জানি না, বের করে নিচ্ছি। তাহলে এদিকে তো এটা প্লাস 3.534 হয়ে যাচ্ছে। এই টোটালটা ক্যালকুলেট করো, টোটালটা ক্যালকুলেট করে ডাব্লু ওয়ানের মানটা বেরাবে হচ্ছে 391.72, এত এত গ্রাম। ঠিক আছে, এটা আমি অলরেডি রাফে করে রেখেছি, তাই আমি ক্যালকুলেটার আলাদা করে করছি না, সেখান থেকে আমি বলে দিচ্ছি 391.72 গ্রাম। এবার দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। তুমি আগে যেটা জল নিয়েছিলে, ঠিক আছে, কতটা নিয়েছিলে? 745.15 গ্রাম, ক্লিয়ার? এতটা জল। এবার এখন এই যে যেটা দ্রাবকের পরিমাণ বেরালো, মানে জলেরই পরিমাণ এতটা বেরালো, তাহলে তুমি নিয়েছিলে 745.15 গ্রাম, এখন এখানে হয়ে গেল 391.72 গ্রাম, তাহলে বাকিটা জল গেল কোথায়? বাকিটা নিশ্চয়ই বরফে পরিণত হয়ে গেছে, কারণ টেম্পারেচার 0-র নিচে চলে এসছে। এবার তাহলে বলেছে কি পরিমাণ বরফ উৎপন্ন হয়েছে, তাহলে বাকিটা বিয়োগ করলে পেয়ে যাবো। অতএব বরফ উৎপন্ন হয়েছে, বরফ উৎপন্ন হয়েছে, বেশ জটিল কিন্তু এই ধরনের প্রবলেম সাধারণত দেয় না, তাও করিয়ে রাখলাম, বাই চান্স যদি দিয়ে 745.15 মাইনাস 391.72 এত গ্রাম, তাহলে বিয়োগ করো 353.43 গ্রাম। ঠিক আছে, এটা অ্যান্সার। এবার এটা আমি রাফে করতে গিয়ে আমার নিজেরই ঘাম ছুটে গেছে, কারণ অ্যান্সার ভুল দেওয়া আছে ওখানে। ওখানে সম্ভবত আমি দেখলাম বোধহয় 534.3 এটা অ্যান্সার দেওয়া আছে। তাহলে এবার পরে আমি বুঝতে পারলাম, আমার বারবার আমি যেভাবেই করছি এটা অ্যান্সার বেরোচ্ছে, এটার সাথে তো ওটা তো আকাশ পাতাল তফাৎ। এবার পরে বুঝতে পারলাম ভুলটা কি করেছে। দেখো এখান থেকে 3টার মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, 3টা চলে গেছে আর দশমিকটা এক ঘর পরে চলে গেছে, তার মানে 534.3, দেখো ওটা ওটা লিখে দিয়েছে ওখানে অ্যান্সারে। তাহলে আসল অ্যান্সার এটা হবে, কিন্তু অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ওটা একটু কারেকশন তোমরা করে নিও। তো যাই হোক, এটা করে দিলাম। এবার নেক্সট, এবার বলেছে দেখো বেশ ভালো প্রশ্ন কিন্তু এটা, পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণে মার্কিউরিক আয়োডাইড যোগ করলে দ্রবণের বাষ্পচাপ বেড়ে যায় কেন? দেখো পটাশিয়াম আয়োডাইডের সাথে মার্কিউরিক আয়োডাইড যদি তুমি যোগ করো, একটা জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়, K2HgI4, পটাশিয়াম টেট্রা আয়োডিডো মার্কিউরেট 2। ঠিক আছে, এই যৌগটা তৈরি হয়, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এটা বুঝবে ভালো করে, আমি ব্যাখ্যাটা লেখাচ্ছি না, যেভাবে বলছি সেভাবে লিখে নিবে তাহলেই হবে। পটাশিয়াম আয়োডাইড, এটা হচ্ছে আমাদের মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড,
মার্কিউরিক আয়োডাইড। ঠিক আছে, দেখো ব্যাপারটা কি হচ্ছে, পটাশিয়াম আয়োডাইডের মধ্যে তুমি যদি মার্কিউরিক আয়োডাইড যোগ করো, তাহলে দেখো দুটো পটাশিয়াম আয়োডাইড একটা মার্কিউরিক আয়োডাইডের সাথে যুক্ত করে K2HgI4 এটার একটা কণা তৈরি করছে। তার মানে কি ওভারঅল দ্রবণের মধ্যে কণার সংখ্যা কিন্তু কমছে। কারণ এখানে দেখো এর দুটো এর একটার সাথে বিক্রিয়া করে এর একটা তৈরি করছে, মানে দুইজন একজন তিনজন মিলে বিক্রিয়া করে একজন তৈরি করছে। তাহলে দ্রবণের মধ্যে ওভারঅল কণার সংখ্যা তো কমে যাচ্ছে না। তার মানে কি দ্রবণের প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবের কণার সংখ্যা কমে যাচ্ছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফল থেকে এবার দ্রাবকের অণু বেশি করে বাষ্পে পরিণত হতে পারবে। তার মানে দ্রবণের ওপরে যে বাষ্প থাকবে তাতে দ্রাবকের কণার সংখ্যা বেশি থাকতে পারবে, সেই কারণে কিন্তু দ্রবণের বাষ্পচাপ বেড়ে যাবে। বোঝা গেল? কারণ আগে দ্রবণের প্রতি একক ক্ষেত্রফলে যতটি দ্রাব ছিল সেই দ্রাবের কণাগুলো তো দ্রাবকের কণাগুলোকে কিছুটা ঢেকে দিয়েছিল, এবার দ্রাবকের কণাগুলো সেই হিসেবে বাষ্পে পরিণত হতে পারছিল না। এখন যেহেতু দ্রবণের প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবের কণা কমে গেছে, তাহলে দ্রবণের প্রতি একক ক্ষেত্রফলে তুলনামূলক দ্রাবকের পরিমাণ বেশি আছে, তাহলে সেখান থেকে বেশি করে দ্রাবকের অণু বাষ্পে পরিণত হতে পারবে, তাই দ্রবণের বাষ্পচাপ কিন্তু বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? এটাকে আরেক রকম ভাবেও ভাবতে পারো। দেখো তোমরা জানো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা একটা সংখ্যাগত ধর্ম, মানে দ্রাব কণার সংখ্যা বাড়লে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বাড়বে, আর দ্রাব কণার সংখ্যা কমলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কমবে। এখানে দেখো দ্রাব কণার সংখ্যা ওভারঅল কমেছে, তাহলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কমবে, মানে বাষ্পচাপের অবনমন যদি কমে তার মানে কি ওভারঅল বাষ্পচাপের মানটা বাড়ছে। বোঝা গেল কি না সেটা? তো তোমরা যদি ফার্স্টের ব্যাখ্যাটা লেখো ঠিকঠাক করে তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। পরেরটা বলেছে দেখো বিশুদ্ধ জলে কিছু পরিমাণ গ্লুকোজ যোগ করলে দ্রবণের হিমাঙ্ক হ্রাস পায় কেন। দেখো এটাকে এইভাবেও দেয় যে বিশুদ্ধ জলে ইউরিয়া যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন, বা ইউরিয়া যোগ করলে হিমাঙ্ক হ্রাস পায় কেন, বা নুন যোগ করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় কেন, বা হিমাঙ্ক হ্রাস পায় কেন, এইভাবে দিতে পারে। ঠিক আছে, দেখো এটা একটু বোঝার চেষ্টা করবে কিন্তু ভালো করে। প্রথমে তোমাকে আগে হিমাঙ্কটা বুঝতে হবে যে হিমাঙ্কটা কি অ্যাকচুয়ালি। হিমাঙ্ক এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ আর ওই তরল থেকে যে কঠিনটা আমরা পাই কঠিনের বাষ্পচাপ সেম হয়। মানে তরল কোনো একটা পদার্থের তরল অবস্থার বাষ্পচাপ আর কঠিন অবস্থার বাষ্পচাপ সেম হয়, একই হয় যে উষ্ণতাটাতে, তাকে বলছি আমরা হিমাঙ্ক। এবার কোনো তরলের মধ্যে তুমি যদি কোনো দ্রাব যোগ করো, যেমন এখানে গ্লুকোজ যোগ করেছি ধরো, তাহলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ কিন্তু বিশুদ্ধ তরলের বাষ্পচাপের থেকে কমে যায়, সেটা তোমরা জানো। তার মানে এবার দ্রবণের বাষ্পচাপটা কমে গেল, তাহলে দ্রবণের সাপেক্ষে তার কঠিনের বাষ্পচাপটা তো বেশি আছে, তাহলে ওই তরলটাকে যে উষ্ণতাতে তুমি কঠিনে পরিণত করতে, ওই তরলের যেটা হিমাঙ্ক ছিল, মানে যে উষ্ণতায় ওই তরলের বিশুদ্ধ তরলের বাষ্পচাপ তার কঠিন অবস্থার বাষ্পচাপের সমান ছিল, এবার তরলের মধ্যে বাইরে থেকে কোনো দ্রাব যোগ করার ফলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ তো কমে গেছে না, তাহলে এখন ওই বিশুদ্ধ তরলের হিমাঙ্কতে যদি তুমি টেম্পারেচারটাতে নিয়ে যাও, তখন ওই দ্রবণের বাষ্পচাপের সাথে তার কঠিন অবস্থার বাষ্পচাপ কি সেম হবে? ডেফিনেটলি সেম হবে না, তার কঠিন অবস্থার বাষ্পচাপ কিন্তু বেশি থাকবে। সেই কারণে বাষ্পচাপটাকে সেম করতে টেম্পারেচারটাকে আরও কমাতে হয়, অর্থাৎ হিমাঙ্কের মানটা কমে যায়। বোঝা গেল তাহলে ব্যাপারটা? ওটাকে আমি সুন্দর করে ব্যাখ্যাটা লিখিয়ে দিচ্ছি, একটু পড়ে নাও। দেখো বলেছে জলে কিছু পরিমাণ গ্লুকোজ যোগ করলে জলীয় দ্রবণের বাষ্পচাপটা হ্রাস পায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা। এবার যে উষ্ণতায় জলের বাষ্পচাপ তার কঠিনের অর্থাৎ বরফের বাষ্পচাপের সমান হয়, সেই উষ্ণতায় গ্লুকোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ কিন্তু তার কঠিনের বাষ্পচাপের সমান হবে না। এবার দ্রবণের উষ্ণতা আরও হ্রাস করতে হবে, আরও হ্রাস করলে গ্লুকোজের জলীয় দ্রবণের বাষ্পচাপ এবার কঠিনের বাষ্পচাপের সমান হয়, তবেই কিন্তু হিমাঙ্কটা সেই কারণে কমে যায়। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি বোঝা গেছে। এবার দেখো আজকের লাস্ট প্রশ্নতে চলে এসেছি আমরা, অঙ্ক আছে একটা, সলভ করে নিই ঝটপট, দিয়ে আজকের মতো হয়ে যাবে। তাহলে 24টা প্রবলেম সলভ করা হলো এই চ্যাপ্টার থেকে, টেস্ট পেপার সংক্রান্ত। বলেছে 0.61 গ্রাম বেঞ্জোইক অ্যাসিড 50 গ্রাম CS2 মানে কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত আছে, এই দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে। এবার ধরে নাও অ্যাসিডটি এত % ডাইমারিজেশন ঘটেছে। ডাইমারিজেশন মানে দুটো অণু একসাথে সংযোজিত হয়ে গেছে, মানে এটা সংযোজন মাত্রা বলে দিয়েছে অ্যাকচুয়ালি। CS2 এর স্ফুটনাঙ্ক আর কেবি বলে দিস। দেখো তোমাকে, তার মানে তুমি বুঝতে পারছো দ্রাবটা সংযোজিত হচ্ছে,
আর স্ফুটনাঙ্ক সংক্রান্ত বলেছে, মানে রাউল সূত্র স্ফুটনাঙ্ক সংক্রান্ত, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত ওটা বসাও। আমরা জানি ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু স্মল এম। যেহেতু দ্রাবটা সংযোজিত হচ্ছে তাই এখানে ভ্যান টপ গুণক আই গুণ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে এটাকে লিখতে পারি টিবি ড্যাশ মাইনাস টিবি, তার মানে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তাহলে এটা সমান সমান হচ্ছে ভ্যান টপ গুণক আই ইন্টু কেবি ইন্টু এম। এটাকে যদি ভেঙে লিখি কি হবে, W2 বাই M2 ইন্টু W1 ইন্টু 1000, তাই না? তাহলে এবার কি কি মান বলে দিয়েছে দেখো, এত গ্রাম বেঞ্জয়িক অ্যাসিড এত গ্রাম CS2 তে দ্রবীভূত হয়েছে, কোনটার পরিমাণ বেশি এটা, তাহলে ওটা দ্রাবক আর এটা দ্রাব। দ্রাবের ভরকে W2 দিয়ে লিখেছি 0.61 গ্রাম, আর দ্রাবক W1 এটা বলেছে 50 গ্রাম। দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্ক মানে টিবি ড্যাশ নির্ণয় করতে বলেছে। আর বিশুদ্ধ দ্রাবক, এখানে দ্রাবকটাকে CS2 তার স্ফুটনাঙ্ক বলে দিয়েছে 46.2 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে টিবি এর মান বলে দিয়েছে 46.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি বলেছে, কেবি এর মানটা বলে দিয়েছে 2.3 কেলভিন কেজি পার মোল। আয়ের মান বলে দেয়নি। দেখো এখানে সংযোজনের ব্যাপার বলেছে, তাহলে সংযোজন মাত্রা আর ভ্যান টপ গুণকের মধ্যে সম্পর্ক কি, সংযোজন মাত্রা আলফা ইকুয়ালস টু I মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান। যদি এটা বিয়োজন মাত্রা থাকতো তাহলে I মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান হতো, যেহেতু এটা সংযোজন মাত্রা তাই I মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে সংযোজন মাত্রা, সংযোজন মাত্রা। আর এই সংযোজন মাত্রাতে এনটা কি, কটা অণু সংযোজিত হচ্ছে সেটা। ক্লিয়ার? এবার তোমাকে যে মানগুলো বলে দিয়েছে বসাও। আলফার মান বলেছে 84%, তোমরা তো পার্সেন্টেজে বসাবে না বলেছি না, ওটাকে 100 দিয়ে ভাগ করে দশমিকে নিয়ে আসবে, তার মানে 100 দিয়ে ভাগ করলে 0.84 হচ্ছে, ওটা বসিয়ে দিলাম। I মাইনাস ওয়ান বাই ওয়ান বাই, এবার এন এর মান কত, ওই যে আবার বেঞ্জয়িক অ্যাসিড বলেছে, তাহলে কটা অণু যুক্ত হবে। এবারে এখানে বলেই দিয়েছে তোমাকে, দেখো ডাইমারিজেশন, ডাইমারিজেশন মানে কি, দুটি অণু যুক্ত হচ্ছে। ডাইমার মানে কি, দুটো অণু যুক্ত হয়ে একটা অণু তৈরি করছে, তাহলে দুটি অণু যুক্ত হচ্ছে বা দুটি অণু সংযোজিত হচ্ছে, মানে এন এর মান 2। তাহলে এখানে বসালাম, তাহলে এখান থেকে এবার আয়ের মানটা ক্যালকুলেট করো। তার মানে এখানে 0.84 হচ্ছে, আর নিচে হচ্ছে তোমার মাইনাস 0.5 সংক্রান্ত সম্ভবত। তাহলে এটা ক্যালকুলেট করে নি, তাহলে 0.84 ইন্টু মাইনাস 0.5, আর এদিকে মাইনাস ওয়ান আছে, ওপারে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে আয়ের মানটা বেরাচ্ছে হচ্ছে 1.58, তাহলে এটা 1.58 বেরালো। হ্যাঁ, তাহলে এখানে মানগুলো বসাই। টিবি ড্যাশ বের করতে বলেছে, টিবি এর মান সেলসিয়াসে বসিয়ে দিলাম, তাহলে টিবি ড্যাশটাও সেলসিয়াসে বেরাবে 46.2। আয়ের মান 1.58, সরি 1.58 বেরাবে কি না, একটু থামো। এখানে বলেছে I মাইনাস ওয়ান মানে 0.84 ইন্টু মাইনাস 0.5 প্লাস ওয়ান, সরি এটা 1.58 না, এটা 0.58 বেরাবে, এটা বেরাবে 0.58। তাহলে এখানে 0.58 ইন্টু কেবি এর মান বলেছে, হ্যাঁ 2.3 বলেছে, 2.3 ইন্টু W2, W2টা কত 0.61, 0.61 ইন্টু 1000। M2টা কত, M2টা বলেছে কি, আচ্ছা M2 বলেনি, এখানে দ্রাবটাকে, দ্রাবের আণবিক ভর হচ্ছে M2, দ্রাবটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিডের আণবিক সংকেত হচ্ছে C6H5COOH। তাহলে এটা থেকে আণবিক ভরটা বের করো, M2টা বের করো। কার্বন টোটাল কটা আছে, 6 আর 1 7টা, তাহলে 7 ইন্টু 12 প্লাস হাইড্রোজেন টোটাল কটা আছে, 5 আর 1 6টা, তাহলে 6 ইন্টু 1 এক করে হাইড্রোজেনের। অক্সিজেন আছে দুটো, অক্সিজেনের 16 করে, 16 ইন্টু 2, টোটালটা যোগ করে নাও। তাহলে যোগটা যদি করি তাহলে এটা বেরাচ্ছে তোমার 122, তাহলে M2 এর মানটা 122 বেরালো, 122 বসিয়ে দাও। W1টা 50 বলেছিল, 50 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে টোটালটা ক্যালকুলেট করো এবার, তাহলে টিবি ড্যাশ মাইনাস 46.2 ইকুয়ালস টু ডান দিকে কত থাকছে, 0.58 ইন্টু 2.3 ইন্টু 0.61 ইন্টু 1000 ডিভাইডেড বাই 122 ইন্টু 50। তাহলে এদিকে থাকছে তোমার 0.1334, তাহলে এটা এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে,
প্লাস 46.2, তাহলে টিবি ড্যাশের মান বেরাচ্ছে 46.3334, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাই দ্রবণের স্ফুটনাঙ্ক। ব্যাস, তাহলে দ্রবণ চ্যাপ্টার মোটামুটি আমরা অনেক প্রবলেম সলভ করে নিলাম টেস্ট পেপার থেকে। এবার তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কিন্তু তোমরা কিন্তু অনেকে লাইক করছো না, তোমরা তাড়াতাড়ি লাইক করো। আর ভিডিওতে যদি 1000 ভিউ হয়ে যায় তখন কিন্তু আমি পিডিএফ গুলো শেয়ার করে দিব। যেই ভিডিওতে টেস্ট পেপার সংক্রান্ত, যে ভিডিওতে 1000 করে ভিউ হয়ে যাবে, 1000 ভিউ হয়ে যাওয়া মাত্র কিন্তু আমি ওখানে কমেন্ট সেকশনে পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব। তোমরাও আমাকে একটু কোঅপারেট করো, আমিও তোমাদেরকে কোঅপারেট করছি, ঠিক আছে? আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু প্রচুর পরিমাণে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই, খুব তাড়াতাড়ি আবার পরের চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে।